যে ধরনের টিম ছিল, ভানু বর্মা এবং ভৈরব সূত্রধর, ভৈরব অলরাউন্ডার এবং তার সাথে ভানু বর্মা, তো কোথাও কি দল 3টে ম্যাচ জিতে আছে, সে কারণেই বাকিদেরকে দেখে নেওয়ার একটা প্রয়াস। একদমই অ্যাডভান্টেজে রয়েছে দল, সে কারণে পরবর্তী অবস্থায় তুমি যাওয়ার আগে একটু স্কোয়াডটাকে যাচাই করে নিতে পারো। এই খেলোয়াড়দেরও তুমি অকশনের মাধ্যমে স্কোয়াডে সামিল করেছো, তাদেরও এবিলিটি রয়েছে, তবে সুযোগ না দিলে, মাঠে না নামলে নিঃসন্দেহে কোথাও একটু মানসিকভাবে তারা বিধ্বস্ত হয়, সেই জায়গাটা এখানে ইউটিলাইজ করার চেষ্টা হচ্ছে। একই সাথে পরবর্তী দিকে যদি চোটাঘাতের সমস্যা হয়, সেক্ষেত্রে একদম রিপ্লেস করাটা হঠাৎ করেই বড় ম্যাচে, তো কিছুটা দেখে নেওয়ার সুযোগ রয়েছে এবং সেই সুযোগটাকে কাজে লাগাচ্ছে এখানে হুগলি টাইটান্স। ম্যাচ অফিসিয়ালসরা কিন্তু মাঠের দিকে নামতে শুরু করে দিয়েছেন, অর্থাৎ ম্যাচ শুরু হবে অতি দ্রুত। টসের রেজাল্টটা আরও একবার আপনাদের জানাবো। ডিএফইউসি নর্থ বেঙ্গল টসে জয়লাভ করে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন। ক্যাপ্টেন জন্টি সরকার চেস করতে পছন্দ করেন সবসময়। সকালের ম্যাচ, দিনের প্রথম ম্যাচ সুমন্ত, সে কারণেই টসে জয়লাভ করে বল করার সিদ্ধান্ত। এর আগেও আমরা দেখেছি মর্নিংয়ের ম্যাচ, প্রথম ম্যাচে সবসময় সিদ্ধান্ত এসছে বল করার। সমরদা, একটা স্ট্যাট দেখছিলাম, কাল পর্যন্ত মোট 10টা ম্যাচ হয়েছে, যার মধ্যে 4টে ম্যাচে চেজ করা পসিবল হয়নি, 6টা ম্যাচ সাকসেসফুলি চেজ হয়েছে, অর্থাৎ 60-40 রেশিও রয়েছে ম্যাচ চেজ করা এবং ডিফেন্ড করার মধ্যে। একদমই পরিসংখ্যানের জন্য ধন্যবাদ সুমন্ত। যারা এখনো জুড়েননি আমাদের সঙ্গে অতি দ্রুত জুড়ে যান tenniscricket.in এ, আমাদের সঙ্গে চোখ রাখুন। ডে 3, 5টা ম্যাচ, প্রত্যেকটা ম্যাচে প্রাণ থাকবে, ডু অর ডাই ম্যাচ হবে, বিশেষ করে এডিএস হাওড়া ডিএফইউসি নর্থ বেঙ্গল, কারণ লিগ স্টেজের চিত্রটা আরও একবার আপনাদের আমরা জানাবো সুমন্ত। এমআরএ ঝাড়গ্রাম, হুগলি টাইটান্স তারা অনেকটা এগিয়ে, এবং কলকাতা রাইডার্স। একদম এখনো পর্যন্ত যদি চিত্রটা দেখি আমরা, 1, 2, 3 পজিশনে পরপর রয়েছে হুগলি টাইটান্স, এমআরএ ঝাড়গ্রাম এবং কলকাতা রাইডার্স। আশাটা তাদের উপর অনেকটা বেশি, তবে এডিএস হাওড়া এবং ডিএফইউসি দুটো করে ম্যাচ তাদের বাকি রয়েছে এবং দুটো দলই একটা করে ম্যাচ জিতেছে, অর্থাৎ 2 পয়েন্টে রয়েছে। বাকি দুটো করে ম্যাচ যদি তারা জিততে পারে, সেক্ষেত্রে কিন্তু তাদেরও পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে 6 পয়েন্টে, তো মিরাকেল ঘটতে পারে সমরজদা। অনেক হিসেব নিকেশ রয়েছে। ডিএফইউসি যদি দুটো ম্যাচ জেতে, অন্যদিকে এডিএস হাওড়া যদি দুটো ম্যাচ জেতে, সেখানে কলকাতা রাইডার্সের পারফরমেন্স কি হবে তার উপরেও অনেক কিছু ডিপেন্ড করছে। একদম সমরজদা, দেখো এডিএস এবং ডিএফইউসির মধ্যে কিন্তু কোনো ম্যাচ নেই, সুতরাং একটা দল, দুটো দলই 6 পয়েন্টে যাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে, তো সেক্ষেত্রে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমার মনে হয় সকাল থেকে বেলা গড়িয়ে যতক্ষণ না আমরা বিকেল পর্যন্ত পৌঁছাচ্ছি, লিগ টেবিলটা খুব একটা স্পষ্ট হবে না। আচ্ছা, হুগলি টাইটান্সের কোনো প্রতিনিধি এখনো পর্যন্ত আসেননি, এটা ফাইনাল কল। যদি না আসেন 5 রান পেনাল্টি হবে, ইনিংস স্টার্ট হবে সঙ্গে সঙ্গে 5 রান কিন্তু পেনাল্টি হয়ে যাবে। আমরা আরও একবার জানাচ্ছি ক্যাপ্টেনকে, এখনো পর্যন্ত কোনো প্রতিনিধি এক্সট্রা খেলোয়াড় আমাদের কমেন্ট্রি বক্সে আসেননি। ম্যাচ যদি কোনোভাবে স্টার্ট হয়ে যায় তারপরে আসেন, 5 রান পেনাল্টি হবে, তার দায়িত্ব কিন্তু পরে দোষারোপ করলে সেটা হবে না। অতএব অ্যালার্ট থাকবেন, খুব দ্রুত যিনি এক্সট্রা খেলোয়াড় রয়েছেন কমেন্ট্রি বক্সে জয়েন করুন স্কোরারের কাছে। ওদিকে প্রারম্ভিক ব্যাটার দ্বয়ের আগমন মাঠের মধ্যে দেখতে পাচ্ছি হুগলি টাইটান্সের হয়ে। একদিকে আশিস শর্মা এসছে, অন্যদিকে ইশাক চৌধুরী ঈশা এসেছে, তো ঈশা এবং আশিসের জুটিকে আরও একবার ভরসা রাখা হয়েছে। গতকাল স্টার্টটা ভালো কিন্তু হয়নি, আশিস ছয় মেরেছিল, তারপর আউট হতে হয়েছিল, ঈশাকেও ফিরে যেতে হয়েছিল, তবে যে কম্বিনেশনটা তৈরি করেছে হুগলি টাইটান্স সেটাকে কন্টিনিউ করতে চাইবে এবং সে কারণেই এই দুই ব্যাটারের উপরেই ভরসা রাখা হয়েছে। আসিফ চৌধুরীর কথা তুমি বলছিলে, আসিফ চৌধুরী বেশিরভাগ মুর্শিদাবাদ, বীরভূম ওই দিকগুলোতে খেলে, কিন্তু এই সিজনটা বিশেষ করে কলকাতা জোনে দুর্দান্তভাবে নিজের পরিচিতি বানিয়েছে, এবিলিটি রয়েছে তার মধ্যে, এবং বড় টুর্নামেন্টে নিঃসন্দেহে একাধিকবার নিজেকে প্রমাণ করেছে আসিফ চৌধুরী। প্রচুর প্রচুর ফ্যান্স রয়েছে তার জন্য, সমর্থক রয়েছেন, এবং তার যে ক্যারিজমা ব্যাটিংয়ে সেটা নিঃসন্দেহে প্রত্যেকের মন ছুঁয়ে গেছে। সমরদা, কালকে শেষ ম্যাচ প্রেজেন্টেশনে আমরা জুড়েছিলাম ম্যাচের হিরো অপু সরকারের সাথে, উত্তরবঙ্গের খেলোয়াড়। অপু কিন্তু তোমার কথাটাই বলছিল যে এই ধরনের লিগগুলো হওয়ার জন্য উত্তরবঙ্গ থেকে আমাদের রেস্ট অফ যে বেঙ্গল এই পার্টটাতে খেলার যে সুযোগ সেটা অনেকটা বেড়েছে এবং কলকাতার মাটিতে এসে খেলা, নিজেকে মেলে ধরার সুযোগ সেগুলো পাওয়া গেছে। কোচবিহার থেকে কাকদ্বীপ প্রত্যেককে মিলিয়ে দিয়েছে এই টুর্নামেন্ট WBDCL। আমরা বলি দার্জিলিং থেকে একেবারে ডায়মন্ড হারবার পর্যন্ত সমস্ত খেলোয়াড়
প্রত্যেকে একটা সুতোয় বেঁধেছে, একটা দুর্দান্ত প্ল্যাটফর্ম। এখান থেকে আসিফ চৌধুরী, তারা রিনাউন্ড ক্রিকেটার, কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে বড় টুর্নামেন্ট একটু লাইটে থাকলে সেই পরিচিতিটা একটু আলাদা মাত্রা তোমাকে দেয়। এটা স্বাভাবিক, সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগোতে হবে তোমাকে। সে জায়গায় আসিফ চৌধুরী নিঃসন্দেহে লাইমলাইটে, প্রত্যেকের কাছে খুব জনপ্রিয় ক্রিকেটার। একদম। এবং প্রথম ওভার শুরু করার জন্য নতুন বলটা দেখো কার হাতে তুলে দেওয়া হচ্ছে, সৌভিক পাল। নিঃসন্দেহে গত একটা মাস ধরে ভীষণভাবেই ছন্দে রয়েছে এবং একদম সিজনের শুরুতে যে ছন্দটা সৌভিক তুলে ধরেছে সেটাকে আগামীতে কন্টিনিউ করতে পারলে সমস্যা কিন্তু সবার জন্যই বাড়বে, বিশেষ করে তাকে খেলার ব্যাপারটা ব্যাটারদের জন্য কঠিন হবে। একদমই সুমন্ত, দিনের প্রথম বল সৌভিক পাল। একজন মিডিয়াম ফাস্ট বোলারের জন্য যে আদর্শ শারীরিক গঠন হওয়া উচিত সেটা তার রয়েছে। একটা স্ক্রিন, দুটো ফ্রেম একটু আগেই আমরা দেখলাম, একদিকে বোলার অন্যদিকে ব্যাটার। প্রথম বল সামনের দিকে খেলেছেন, দেখে শুনে দ্রুততার সঙ্গে প্রান্ত বদল, প্রথম রানটা চলে এলো সুমন্ত। এটা একটা এমন ক্রিকেট আমরা দেখছি, একটা বলতে পারি কোনো বড় চেঞ্জ, বড় পরিবর্তন। প্রথম থেকেই মার কাটারি ক্রিকেটটা কিন্তু অনেকটা সেটার থেকে দূরে সরে যাচ্ছেন ব্যাটাররা। বলের মেরিট অনুযায়ী খেলা, একটু সময় নেওয়া, এসব বিষয়গুলো যেন নতুনভাবে ক্রিকেটে যুক্ত হয়েছে। মাঠের লেন্থটা ভ্যারি করে সুমন্ত। আউট অফ বেঙ্গল তুমি যখন খেলতে যাবে 54-56 মিটার্স বাউন্ডারি, বেঙ্গলে একটু বাউন্ডারির পরিধিটা কম ম্যাক্সিমাম ওপেন টুর্নামেন্টে। সে কারণে লিগ ফরম্যাটটা একটা শিক্ষা দিচ্ছে তোমাকে কিভাবে অল ইন্ডিয়া বেসে যদি তুমি খেলতে চাও, সারা ভারতবর্ষ জুড়ে যদি খেলতে চাও, কিভাবে তোমাকে এগোতে হবে, কিভাবে স্টার্ট করতে হবে। শুধুমাত্র ওভার বাউন্ডারির উপর নির্ভর করলে চলবে না, সিঙ্গেল খেলাটা খুব জরুরি। সেটাই বারবার আমরা এই টুর্নামেন্টে দেখছি সুমন্ত। অর্থাৎ বিসিএস এর জন্য যেমন প্রিপারেশন নিতে হবে, আইএস আইপিএস এর জন্য নিজেকে তৈরি রাখতে হবে, কারণ পরীক্ষার ডেট যখনই ঘোষণা হবে তখনই কিন্তু নেমে পড়তে হবে। তৈরি থাকবেন খেলোয়াড়েরা। একটু আগেই আশিস একটা পুল হয়েছিল, তবে পাওয়ার ছিল না বাউন্ডারি পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার। এবার সুইচ হিটের প্রচেষ্টা। আশিসকে বোধহয় সমরদা ডাগ আউট থেকে লাইসেন্স দিয়ে পাঠানো হয়েছে যে তুমি শুরু থেকে ব্যাট সাফল করতে পারো। সেটাই তার স্বাভাবিক ছন্দ, সেভাবেই সে ব্যাট করে, যে কারণে তাকে পাঠানো হয়েছে। আশিফের সঙ্গে আশিফ তুলনামূলকভাবে অনেক শান্ত স্বভাবের খেলোয়াড়, একটু দেখে শুনে বলের গতিবিধি দেখে খেলে। আশিফ দেখা যাক। অন্যদিকে আশিস স্ট্রাইকে ছিলেন না, এই বলটাও ব্যাটে বলে সংযোগ হয়নি। সৌভিক পালের কথা আমরা বলছিলাম, দুর্দান্ত বল করছেন প্রথম ওভারে। এখনো পর্যন্ত কোনো এলোমেলো বল বা নিয়ন্ত্রণহীন বোলিং আমরা দেখতে পাইনি। সব থেকে বড় কথা এই ওভারে একটাই বল যেটা একটু লেগ মিডিলের উপরে ছিল, শর্ট অফ লেন ছিল, যেটাতে আশিস পুল করেছিল এবং দ্রুত নিজেকে শুধরে নিয়ে তারপর আবারও অফ স্টাম্পের বাইরে লাইনটা ধরেছে। এক্ষেত্রে ফুলার লেন ছিল, কিছুক্ষণের জন্য বল হাওয়াতে থাকলেও ফিল্ডার লখনলাল তার কাছে পৌঁছানো পর্যন্ত বাউন্স করবে। হাফক মতো খেললেন, মিড উইকেটের খেলোয়াড় একেবারে ডিপে রয়েছেন, ভালো করেই জানেন অরক্ষিত দুর্গ, সেখান থেকে অনায়াসেই একটি রান আসবে, সেটাই করলেন আশিস এবং রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 4 বিনা উইকেটে। ওভারের একটি বল বাকি রয়েছে। ডানহাতি বাঁহাতি সমন্বয় মাঠের মধ্যে যেহেতু রয়েছে, বারবার বোলারকেও নিজের দিক পরিবর্তন করতে হচ্ছে। এক্ষেত্রে আরো একটা বিপজ্জনক রান, তবে ব্যাটাররা প্রস্তুত। কিছুটা স্কিড করেছেন ওখানে আশিস। তো এই সমস্যাটা আমরা প্রথম দিন থেকেই দেখেছি, তবে এই স্কিডিংটা খুব একটা বোধহয় চোটের কারণ হবে না। সমরদা প্রথম ওভার শেষ হয়ে গেল, প্রথম ওভার থেকে 5 রান, উইকেটের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সকালবেলা একটা স্টার্ট যেটা প্রয়োজন, অন্তত উইকেট না হারিয়ে, সে স্টার্টটা বোধহয় দিতে সক্ষম হয়েছে হুগলি টাইটান্স। দুই দলের দৃষ্টিকোণ থেকে যদি তুমি দেখো, খুব একটা খারাপ স্টার্ট কোনো দলের পক্ষে হয়নি। সৌভিক পাল কোনো বড় শটে ব্যাটারদের যেতে দেয়নি, উইকেট পায়নি এটা ঠিক। পাওয়ার প্লে প্রথম ওভারটা ছিল, পরপর দুটো ওভার পাওয়ার প্লে, ম্যান্ডেটরি পাওয়ার প্লে প্রথম 2 ওভার, সেখান থেকে উইকেট যদিও পায়নি কিন্তু বড় রানে যেতে দেয়নি, এটা কনফিডেন্স দেবে। যেমন ডিএফইসি নর্থ বেঙ্গলকে, তেমনই হুগলি টাইটান্স, তারা আত্মবিশ্বাসী হবে। সিঙ্গেল রানের উপর নির্ভর করে শুরুতে যেটা বেশ বা রণনীতি আমরা বলি, তার উপর নির্ভর করে তারা এগিয়েছে, কোনো উইকেট তারা হারায়নি। পাওয়ার প্লে শেষ ওভার এটা, প্রথম দুটো ওভার যেহেতু পাওয়ার প্লে, ম্যান্ডেটরি পাওয়ার প্লে, অত পাওয়ার প্লে শেষ ওভারটা কাদের পক্ষে যায় সেটা দেখার থাকবে।
আমরা উত্তরবঙ্গের খেলোয়াড়দের কথা বলছিলাম, তো একটু আগেই বল হাতে প্রস্তুত হতে দেখছিলাম সোনু কুমার সিংকে। তো দেখতে হবে আরও একটু যে তাকেই বলে নিয়ে আসা হয় কিনা পরবর্তী ওভারে। তবে অনেক খেলোয়াড় উত্তরবঙ্গের সাথে বাকির যে বঙ্গের যে মানচিত্র তাকে মিলিয়ে দেওয়া এবং ক্রিকেটটা মিলিয়ে দেওয়া, ডব্লিউবিটিসিএল সে কাজটা করে দেখিয়েছে। আর নেক্সট ম্যাচের কথা ভুললে চলবে না, DJ11 এবং এডিএস হাওড়া। আমরা দুটো দলকেই অ্যালার্ট করব, আপনারা প্রস্তুত হয়ে নিন। পরবর্তী ম্যাচ DJ11 এবং এডিএস হাওড়া, এবং ইনিংস ব্রেকে আমাদের টস হবে, অতএব দুই ক্যাপ্টেন প্রস্তুত থাকবেন টসের জন্য। ইনিংস ব্রেকে নেক্সট ম্যাচে টস হবে। ডে 3 সেকেন্ড ম্যাচ DJ11 ভার্সাস এডিএস হাওড়া। এডিএস হাওড়া তাদের জন্য এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। দুটো ম্যাচ বেঁচে রয়েছে তাদের কাছে, 2 পয়েন্টসে রয়েছে, অর্থাৎ একটাই জয় তাদের হাতে এসেছে। DJ11 এখনো পর্যন্ত জয়ের মুখ তারা দেখেনি এবং অন্তিম ম্যাচ হবে তাদের জন্য এটা। এবং প্যারালালি চলবে দুটো টিমের কম্পিটিশন। সুমন্ত, ডিএপিইউসি আগের ম্যাচে কি রেজাল্ট করছে সেই রেজাল্টও মাথায় রেখে খেলতে নামবে এডিএস হাওড়া। একদম, সুতরাং প্রত্যেকের দিকে তাকিয়ে থাকতে হবে ফাইনাল ডেতে। এটাই লিগ স্টেজের ফাইনাল ডে এটা। এরপর নকআউটের যুদ্ধ, সেমিফাইনাল ডে এবং ফাইনাল ডে আগামীকাল ওয়েট করে রয়েছে। একদমই, ফরম্যাটটা এমনভাবেই সাজানো হয়েছে, শেষ দিন অবধি তুমি অপেক্ষা করবে, তোমাকে অপেক্ষা করতে হবে, এটাই লিগের মজা। 6টা দল প্রত্যেকের সঙ্গে খেলছে, এবং থার্ড ডে অবধি তোমাকে ওয়েট করতে হবে একেবারে পরিষ্কার চিত্রের জন্য। ধন্যবাদ জেভিএ ব্রাদার্স, ধন্যবাদ মিস্টার বিজয় অগ্রওয়াল। পুরো ক্রিকেটিং যে ব্যাপারটা রয়েছে সেটাকে যেভাবে সাজিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সোনু কুমার সিং প্রথম বল একদম সোজা গুডলিন স্পট থেকে রাইজ করানোর চেষ্টা, কিছুটা ডিফেন্সিভ মোডে ওখানে ঈশা, কোনো রান আসেনি। একদমই দেখে শুনে সামনের দিকে খেললেন, একটু শুরুর দিকটা থিতু হতে চাইছেন, আইসেটটা করে নিতে চাইছেন। আসিফ চৌধুরী অ্যাবিলিটি রয়েছে তার মধ্যে, বড় মঞ্চের খেলোয়াড়, এর আগে একাধিকবার নিজেকে প্রমাণ করেছেন, আজকেও গুরুত্বপূর্ণ ম্যাচ। সোনু কুমার সিং না, এখানে যে জায়গায় বল লাগলেন সুমন্ত, করার কিছু ছিল না, কাভারের দিকে একটু খেলার চেষ্টা ছিল, ব্যাটকে ফাঁকি দিয়ে সরাসরি জন্টি দস্তানায়। এবং আমার মনে হয় এক্ষেত্রে কয়েক ইঞ্চির ডিফারেন্স থেকে গেল। গুডলেন স্পট থেকে বল বাইরে বেরোচ্ছিল, অফ স্টাম্পের একটু বাইরে ছিল। রাজু মুখিয়া কিন্তু স্লিপ পজিশনে দাঁড়িয়ে রয়েছেন এবং একজন স্লিপ ফিল্ডারকে রাখা হয়েছে এই বলগুলোতে এজ নিলে, যাতে ফিল্ডার প্রস্তুত থাকেন ক্যাচ নেওয়ার জন্য, উইকেট তোলার জন্য। স্টেপ আউট করে লফটেড শট খেলার চেষ্টায় আসিফ চৌধুরী, স্কোয়ার লেগ অঞ্চলের দিকে গড়ানে বল, সেখান থেকে ফেরত আসবে। আরও একটা রান এলো আসিফের ব্যাট থেকে। এক্ষেত্রে ভালো অধিনায়কত্ব আমি বলবো, কারণ যেভাবে বোলারদেরকে ইউজ করা হচ্ছে, রাজু মুখিয়া নিজে রয়েছে এখনো, তবে রাজু কিন্তু নিজেকে এখনো পর্যন্ত ধরে রেখেছে। প্রথম ওভারটা সৌভিককে দিয়ে শুরু করানো হয়েছিল, পরের ওভারে সোনুকে নিয়ে আসা হয়েছে। তো দেখতে হবে কিভাবে ব্যবহার করা হয় রাজু মুখিয়াকে। এবং জন্টিকেও আমরা দেখেছি বল হাতে এগিয়ে আসতে, বা জন্টি বল করবে, এটাই স্বাভাবিক। ভরসা করেছেন ক্যাপ্টেন, ভরসার কাজটা প্রথম ওভারে সৌভিক পাল করে গেছে। সোনু কুমার সিং এন্ডটা চেঞ্জ করেছেন বাঁহাতি ব্যাটারের জন্য, ব্রাউন উইকেট বলটা করলেন, একটু বাইরে হয়ে গেল অফ স্টাম্পের, ওয়াইডের সংকেত, একটা অতিরিক্ত রান। আরও একটি রান বাড়লো। এটা একটু কঠিন কাজ, তবে প্রফেশনাল ক্রিকেটার্স তারা সবসময় অ্যাডজাস্ট করে নেন। কখনো উইকেটের সামনে বাঁহাতি ব্যাটার, কখনো উইকেটের সামনে ডানহাতি ব্যাটার। বোলারের জন্য লাইন এবং লেন্থ নিয়ে থিতু হওয়ার যে বিষয়টা, সেটাতে একটু সমস্যার সম্মুখীন হতে হয়। আবারও সেই অফ স্টাম্পের বাইরে রাখার চেষ্টা, এক্ষেত্রে আবারও হাত খুলতে হবে আম্পায়ারকে। অনেকটা লম্বা রান আপ এবং গতি রয়েছে সোনুর মধ্যে। সোনু কুমার সিং চেষ্টা করছেন একটু দূরে খেলাতে, শরীরের কাছাকাছি বল রাখতে না, কারণ স্লটে কিংবা শরীরের কাছাকাছি যদি তুমি বল রাখো, আশিস শর্মা সেটাকে মাঠের বাইরে অনায়াসে পাঠিয়ে দিতে পারে, যেহেতু পাওয়ার প্লে চলছে। সেই কারণে একটু দূর থেকে খেলানোর প্রবণতা, সেটা করতে গিয়ে দুটো ওয়াইড করে ফেললেন। এক্ষেত্রে আরও একবার নিজের যে স্ট্র্যাটেজি, দেখো দুটো ওয়াইড সমরসদা হজম করতে হয়েছিল সোনুকে, দুটো এক্সট্রা রান খরচ করেছিল, কিন্তু নিজের যেটা মূল নীতি বা বেসিক সেটা থেকে বেরিয়ে আসেনি। অবশেষে ডট বল এসেছে এবং নিজের বেসিকে যে এখনো পর্যন্ত ঠিক রয়েছে সোনু, সেটা কিন্তু প্রমাণিত হচ্ছে। একদমই অফ স্টাম্পের বাইরে বল করার চেষ্টা করছেন, সফল হচ্ছেন সোনু কুমার সিং। জেভিএ ব্রাদার্স এন্ড থেকে পরের বলটা করবেন আশিস শর্মা, একটা ভালো শট কি আসবে তার ব্যাট থেকে।
আবারও এজ, একটু আগেই আমরা আলোচনা করছিলাম, চর্চা করছিলাম, স্লিপে খেলোয়াড় রয়েছেন, রাজু মুখিয়া ছিলেন, অল্পের জন্য এই যাত্রায় রক্ষা পেলেন, প্রায় ক্যাচ হয়ে গেছিল, এমনটা মনে হয়েছিল হয়তো আশিস শর্মা ফেরত যেতে হবে তাকে। একদমই প্ল্যানিংয়ে সফলতা বোধহয় প্রায় চলে এসেছিল। এই কারণে আমরা বলছিলাম স্লিপ পজিশনে যে ফিল্ডার দাঁড়িয়ে থাকবেন না তাকে একটু অ্যালার্ট থাকতে হবে। স্লিপের ফিল্ডাররা আমরা ভারতীয় দলের হয়েও দেখেছি বা প্রত্যেক দলের হয়েই দেখেছি, টেস্ট ক্রিকেটে বিশেষ করে পার্টিকুলার স্লিপ পজিশনের জন্য ফিল্ডারদেরকে অ্যালার্ট করে রাখা হয়। একদমই সুমন্ত, ফ্র্যাকশন অফ সেকেন্ড বলটা তোমার কাছে আসবে, অতএব খুব দ্রুততার সঙ্গে বলের উপর নিয়ন্ত্রণ জারি করতে হবে, সেটা এখানে হয়নি। পরের বল সোনু কুমার সিং, আশিফ চৌধুরী, একটু বাউন্স ছিল, সামান্য বাউন্স ছিল, না পরাস্ত হয়েছেন। স্কোয়াড অফ দ্য উইকেট খেলার চেষ্টায় ছিলেন, ব্যাটে বলে সংযোগ হয়নি, কোনো রান আসেনি। দ্বিতীয় ওভারের খেলা শেষ। পাওয়ার প্লে থেকে উইকেট এখানে কোনো হারায়নি হুগলি টাইটান্স, এটা যেমন ঠিক, কিন্তু পাওয়ার প্লেটাকে দুর্দান্তভাবে তারা ব্যবহার করতে পারলো না। সুমন্ত, এর আগের ম্যাচগুলোতে তুমি দেখেছো হুগলি টাইটান্স পাওয়ার প্লেকে দুর্দান্তভাবে ব্যবহার করেছে, এখানে মাত্র 9টি রান এসছে। একটা ভালো খবর তাদের জন্য, কোনো উইকেটের পতন ঘটেনি। 4.50 ইকোনমি, মাফ করবেন 4.50 কারেন্ট রান রেট। একদমই উইকেট কোনো হারায়নি সমরেশদা, এটা যেমন ঠিক, অন্যদিকে আবার এটাও ভাবতে হবে লিমিটেড বলস রয়েছে, 48 বল রয়েছে। তো শুরুর দিকে যদি একটা মোটামুটিও স্টার্ট দেওয়া যায়, পরবর্তী সময়ে এই দলটার মূল স্তম্ভ বলতে আমরা সাগর আলীকেই দেখেছি। সাবলীল স্বচ্ছন্দের সাথে রান বানানোর ক্ষেত্রে সাগর আলীকে দেখা গিয়েছে বারবার। তো একটা স্টার্ট দিয়ে যেতে হবে, 2 ওভারে 9 রান, এখান থেকে মেকআপ করার চেষ্টা করবে অবশ্যই আশিস এবং ঈশার ব্যাট। অন্যদিকে জন্টি সরকারের আগমন হচ্ছে, নতুন বোলারের আগমন। রাজু মুখিয়া, তাকে কিন্তু এখনো নিয়ে আসা হলো না। কোথাও কি সমরেশদা এরকম মনে হচ্ছে যে সাগর আলীর জন্য রাজুকে বাঁচিয়ে রাখা হচ্ছে? একদমই, সাগর আলী সাকলিনের কথা ভুললে চলবে না, তার জন্যই বোধহয় রাজু মুখিয়াকে এখনো আনা হয়নি। জন্টি এসছেন বল হাতে, তৃতীয় ওভার। WBDCL এন্ড থেকে বল করবেন জন্টি সরকার, সামনে আশিস। ব্যাট চলেছে, তবে সৌভিক রয়েছে ওখানে ফিল্ড। লং অফ থেকে বল ঘুরে ফেরত যাওয়া পর্যন্ত একটা রান। আরো একটি রান এলো আশিসের ব্যাট থেকে, ভালো ফিল্ডিং করলেন শৌফিক পাল। পাওয়ার প্লে শেষ, ফিল্ডাররা ছড়িয়ে পড়েছেন মাঠের চারিদিকে, একটা ফ্লাইং স্লিপ রাখা রয়েছে গালি, পয়েন্টের দিকে কি আনা হবে খালসাকে? কাভার রাখা হয়েছে, ডিপ এক্সট্রা কাভার, লং অফ, লং অন, মিড উইকেট, স্কোয়ার লেগ এবং শর্ট ফাইন লেগেও খেলোয়াড় নিয়ে আসা হলো। সব মিলিয়ে পাওয়ার প্লের যে সমস্যাটা ছিল, পাওয়ার প্লের যে ইমপ্লিমেন্টেশনটা ছিল, সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ফিল্ডাররা বৃত্তের বাইরে বেরিয়ে গেছে। জন্টি চাইবে উইকেট, ওদিকে আবার একটা ভালো জায়গায় বল, খুব একটা গতি ছিল না, অনেকটা টেনে খেলেছিল ঈশা। সুমন্ত, সাগর আলীর কথা তুমি বলছিলে, উইকেট পতনের কথা আমরা বলছিলাম। 2-3টে ওভার যদি তোমার উইকেট পতন না হয়, তুমি যদি এভাবেই সিঙ্গেল খেলে যেতে পারো, 3 ওভার থেকে 18-20 রানও যদি আসে, সেটা তোমার জন্য বেটার হবে, কারণ সাগর আলী যখন ব্যাট করতে আসবে সেই প্রেশারটা পাবে না, নিজের চেনা ছন্দে খেলতে পারবে। এবং সাথ দেওয়ার জন্য সাকলেন আক্তারের কথা বলা হচ্ছে, বিশ্বজিৎ ঠাকুর রয়েছে। তো সব মিলিয়ে শেষ 3টে বা 4টে ওভার, এই 3টে বা 4টে ওভারে সামলে নেওয়ার ক্ষমতা রয়েছে। এখনো পর্যন্ত টুর্নামেন্টে অপরাজেয় হুগলি টাইটান্স। রিভার্স, এটা কি যাবে মাঠের বাইরে? একেবারেই মাস্ট নিডেড ওভার বাউন্ডারি, একটা শট, 6টা রান এলে দিল, উইকেটের পতন ঘটেনি, আমরা বারবার বলছিলাম, সেটা অ্যাডভান্টেজ দিচ্ছে এখানে হুগলি টাইটান্সকে। এবং এই রানটা কোথাও না কোথাও সুমন্ত স্কোরবোর্ডটাকে সচল করে দিল। এর আগে কয়েকটা ডট বল একটু মুশকিল হচ্ছিল, সমস্ত ইতিবৃত্ত সবকিছু ইতিহাস মুছে ফেললো। স্বস্তিজনক পরিবেশ আশিসের জন্য, 7 বল থেকে 4 রানে ব্যাটিং করছিল, এই 6টা কিছুটা হলেও স্বস্তি জুগিয়ে গেল। গত বলে ঠিক যে অস্ত্র দিয়ে ঘায়েল করা হয়েছিল বিপক্ষকে, সেটা দিয়েই আরো একবার ঘায়েল করার চেষ্টা ছিল, তবে জন্টি জানতেন এক্ষেত্রে আশিস বোধহয় আরো একবার সেটাই ট্রাই করবে। তাই বলের ক্ষেত্রে ভ্যারিয়েশনে সামান্য পরিবর্তন এবং পরবর্তী জয়টা কিছুটা হলেও জন্টির জন্য। একদমই, আবার আবার রিভার্স, এবং এটাও কি মাঠের বাইরে যাবে? খেলোয়াড় রয়েছেন, শেষ চেষ্টা চলবে, তবে না, শেষ রক্ষা হবে না সুমন্ত। আরো একটা বাউন্ডারি, গত বলটাতে সফল হতে পারেননি, এই বলটাতে অন্তত সফল হলেন আরো একবার আশিস।
অর্থাৎ এই ওভার থেকে একটা ওভার বাউন্ডারি, একটা বাউন্ডারি, দুটোই রিভার্সের মাধ্যমে এলো এবং আশিস কিছুটা আত্মবিশ্বাস ফিরে পাবে। একটু আগেই তুমি বলছিলে অনেকগুলো বল খেলে ফেলেছিল, সেই জায়গায় রান আসছিল না, সেই জায়গা থেকে আমরা বলতে পারি 3 ওভার শেষে স্কোরবোর্ড যে জায়গায় পৌঁছেছে, আমরা 18-20 কথা বলছিলাম, 21-এ পৌঁছে গেছে বিনা উইকেটে হুগলি টাইটান্স। অবশেষে একটা এমন ওভার দরকার ছিল যেখানে বোলারদের যে রাশটা সেটাকে কেটে বেরিয়ে আসার, এবং কোথাও না কোথাও গত ওভার থেকে সে কাজটা হয়েছে। জন্টি বল করতে এসেছিল, দুই বোলার শুরুতে যে ফান্সটা পেতেছিল, যে চাপটা তৈরি করেছিল, জন্টি ভেবেছিল বোধহয় এখানে বল করতে এলে উইকেটটা তোলা সম্ভব এবং চাপটা দ্বিগুণ হয়ে যাবে যদি কম রানের সাথে সাথে উইকেটের সংখ্যাটা ধীরে ধীরে বাড়তে থাকে। তবে ভাবনার সাথে বাস্তবের মিলটা খুব একটা ঘটেনি। আশিস বোধহয় অন্য কিছু ভেবে রেখেছিল, প্রথমে রিভার্সে একটা 6 এবং তারপরে একটা 4, সব মিলিয়ে ওই 10টা রান স্কোর বোর্ডটাকে অনেকটা এগিয়ে দিয়েছে। 3 ওভার 21 রান, উইকেটের কোনো ক্ষয়ক্ষতি নেই। আশিস তার লয়ে তাকে আমরা দেখছি চেনা ছন্দে। আসিফ চৌধুরী তার রোলটা এখানে কি হবে সেটাই দেখার থাকবে। তিনিও কি মারমুখী মেজাজে ব্যাট করবেন, না একটা দিক থেকে সিঙ্গেল খেলবেন, আশিসকে সামনে আনবেন? কারণ প্রথম 3টে ওভার চলে গেছে, থিতু হয়ে গেছো, এবার তোমাকে দলের জন্য প্রয়োজনীয় রান আনতে হবে। আরো একবার সোনু, সোনু এবং সাথে সাথে উইকেট কিপার এবং বোলারের যুগলবন্দিটা দেখো। এ ধরনের বলে উইকেট কিপারকে যেটা করা দরকার সেটাই করে দেখিয়েছে ওখানে জন্টি সরকার। উড়তা পাঞ্জাব নয়, এখানে উড়তা জান্টি, এটা চেনা চেহারা, এটাই বিশেষ কিছু নেই আমি বলবো। কারণ এভাবেই যে এফোর্ট জন্টির কাছ থেকে ক্যাচ নেওয়া, শরীর ছুঁড়ে দেওয়া, 100% ডেডিকেশন, কমিটমেন্ট, এফোর্ট, এগুলো সচরাচর আমরা দেখে থাকি। অতএব বিরাট কিছু তফাৎ বলবো না। জন্টি তুমি উইকেটের পিছনে বলো, বল হাতে বলো, ব্যাট হাতে বলো, ক্যাপ্টেন হিসেবে বলো, সব জায়গায় তার যা ডেডিকেশন, সেই ডেডিকেশনের সঙ্গে আরও একবার এগোলেন এবং অনবদ্য একটা ক্যাচ আমরা বলবো, মোমেন্ট অফ দ্য ডে আমরা বলতে পারি, বাজ পাখির মতো শরীরটা ছুঁড়ে দিলেন, দুর্দান্ত একটা ক্যাচ নিলেন। অর্থাৎ বলতে পারি আমরা সমরেশদা, নিত্যদিন যেমন আমরা সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত যেমন ডেলি কাজগুলো করে থাকি, কোথাও না কোথাও জন্টির কাছে ক্যাচটা অনেকটা সেরকমই। মাঠে নামলে জন্টি জানে এই কাজগুলোকে করতে হবে এবং এগুলোর রেগুলারিটির মধ্যেই পড়ে। ভালো ক্যাচ। এবং সুমন্ত সুবিধা হয় কি, এই ধরনের একটা আউটফিল্ড, দুর্দান্ত সবুজ ঘাসের গালিচা, তুমি কোনো চিন্তা ভাবনা ছাড়াই শরীরটা ছুড়ে দিতে পারো। দুর্দান্ত একটা মাঠ, হাওড়ার গুলমোহর গ্রাউন্ড। এর আগে এই মাঠে আমরা ইন্ডিয়া কাপ দেখেছি, ইন্ডিয়া লেভেলের টুর্নামেন্ট। এবার বাংলার তারকা ক্রিকেটারদের লাইমলাইটে নিয়ে আসার জন্য যে চেষ্টা করেছেন মিস্টার বিজয় আগরওয়াল, জেভিএ ব্রাদার্স, থ্যাঙ্কস জানাচ্ছি আমরা। অনেক ধন্যবাদ, ধন্যবাদ জেভিএ ব্রাদার্স। আয়োজন যারা সামিল হলেন, যারা সাথে থাকলেন, যারা পাশে থাকলেন, তাদের প্রত্যেককেও ধন্যবাদ। তবে পুরো ইভেন্টটা যারা এত সুন্দরভাবে সাজিয়েছেন, দ্য আলটিমেট ইভেন্ট মেকার্স, ধন্যবাদ জানাতে হয় তাদেরকে। উই ক্রিয়েট, ইউ সেলিব্রেট। একদম তৈরি করেন তারা, যার ফলে সেলিব্রেশনটা করতে পারি আমরা। সোনু কুমার সিং এবার অন সাইডে মিড উইকেট অঞ্চলে কবজির মোচড়ে ঘুরিয়েছেন এবং আরো একটি রান সংগৃহীত হয়েছে। সাকলিন নাম্বার 3-এ সাগর আলী, শাকলিন, তাদের কথা আমরা বলছিলাম। শাকলিনকে আনা হলো, সুমন্ত ডানহাতি ব্যাটার ফিরে গেছে, যে কারণে কম্বিনেশনটা বজায় রাখার জন্য শাকলিনকে আনা হয়েছে। একদম সমরেশদা, পুরোপুরি স্ট্র্যাটেজি ক্লিয়ার যে বাঁহাতি ব্যাটার আউট হলে বাঁহাতি ব্যাটার যাবে, ডানহাতি ব্যাটার আউট হলে ডানহাতি ব্যাটার যাবে, যে কারণে সাগর আলীর জায়গাতে শাকলেনকে আসতে হয়েছে। বিগ হিট আশিসের তরফ থেকে, দুর্দান্ত রক, টাইমিংটা ছিল একদম দেখার মতন। সমরেশদা, সামনের বল যখন মিডলিং হয়, ব্যাট বলের সুমধুর আওয়াজটাই বলে দেয় বল কোথায় পড়তে চলেছে। এটাই তোমাকে বলছিলাম, এর আগে তোমার মনে পড়বে একটু দূর থেকে খেলানোর চেষ্টা ছিল অফ স্টাম্পের বাইরে, এটা স্লটে করলে তার খেসারত দিতে হলো। আশিসকে স্লটে বল করলে কোনোভাবেই মাপ হবে না। দুর্দান্ত একটা ওভার বাউন্ডারি এলো। একই সাথে ম্যানেজমেন্টের অভয়টা রয়েছে। ওয়ান্স अगेन আরো একবার বড় শটের প্রচেষ্টা, সফলতা আরো একবার আশিসের ব্যাট ছুঁয়ে। একদমই সুমন্ত, ওয়ান ব্রিংস টু। রাজা থাকলে বোধহয় এটাই বলতো। রাজা আসবে পরের ইনিংসে, নিশ্চয়ই আপনাদের শোনাবে। এসে গেছে ইতিমধ্যে, জয়েন করছে একটু পরেই।
ব্যাক টু ব্যাক দুটো দর্শনীয় ওভার বাউন্ডারি। এটাই সুমন্ত আমরা আলোচনা করছিলাম যে তুমি প্রথমের দিকে শুরুর দিকে যদি উইকেটটা বাঁচিয়ে রাখো, 6টা করে রান তোমার প্রত্যেক ওভার থেকে আসে, 8 ওভারের ম্যাচ, তুমি গিয়ারটা বদলানোর সুযোগ পাবে, যে কোনো মুহূর্তে এবিলিটি তোমার মধ্যে রয়েছে। একটা লুজ বল, দুটো লুজ বল, পরপর দুটো ওভার বাউন্ডারি, রান রেট দেখো এবং স্কোরবোর্ডটা দেখো, তৃপ্তি দেবে হুগলি টাইটান্সকে। যে পারফরমেন্স এখনো পর্যন্ত তারা দিয়েছে তার ধারাটা অব্যাহত রয়েছে। তবে 2 ব্রিংস 3 নয়, এক্ষেত্রে সেন্সিবল। গত দুটো বলের ক্ষেত্রে পাওয়ার হিট, আর এবার সেন্সিবলি বলকে ঠেলে দিয়ে একটা রান। রান সংখ্যা আরও এক বাড়লো, 35, 3.5-এ 35। তা এটা সুমধুর লাগে যখন রাজা বলে আশিস আশিস, খুব মজা পাই আমরা, একটা ইউনিক স্টাইল। এবং সব থেকে ফেভারিট যেটা রাজার, কাপ্তান চালে সিনাতাং, রিলসটাও বানাচ্ছে, এখন ব্যস্ত রয়েছে। আবারও একটা রান আসবে, সৌগত মান্না। ফিটনেস লেভেল সুমন্ত ব্যাটার করে, এতদিন তুমি ক্রিকেট খেলছো, ফিটনেস লেভেল একইভাবে ধরে রাখা মোটেও সহজ কাজ নয়। একদম, এবং এটার জন্য খেলার প্রতি যে ভালোবাসা সব থেকে আগে আমার মনে হয় সেটা প্রয়োজন। যতদিন মন চাইছে, যতদিন তুমি সেটার প্রতি টান অনুভব করছো, ততদিন তুমি এটা চেষ্টা করবে যে সর্বতভাবে মাঠে যখন তুমি নামবে যেন তোমার 100%টা দিতে পারো। একদমই, একটা দশক কিংবা 2 দশক যখন তুমি ক্রিকেট খেলছো, তোমার পরিবারের সাপোর্ট, ফ্যামিলি সাপোর্টটা খুব ম্যাটার করে সুমন্ত, এবং অনুরাগীদের সমর্থকদের সাপোর্ট, সব কিছু নিয়ে সৌগত মান্না তার ক্যারিয়ারের একেবারে দুরন্তভাবে এগিয়ে চলেছে। এবং ফিটনেস লেভেলের কথা একটু আগে আমরা বলছিলাম, তুমি গত মরশুমেও দেখেছো বিভিন্ন টুর্নামেন্টে, এবং এই মরশুমেও তার অনবদ্য ফিল্ডিং এফর্ট। একদমই নিজেকে যেন প্রতিদিন নতুন করে জাহির করছেন সৌগত মান্না। ওদিকে রাজু মুখিয়ার আগমন হবে। আমরা বলছিলাম রাজু মুখিয়াকে কখন নিয়ে আসা হবে। যে স্ট্র্যাটেজির জন্য রাজু মুখিয়াকে ধরে রাখা হয়েছিল আপাতত হুগলি টাইটান্সের ব্যাটারদের দাপটে, সেটা কিছুটা এলোমেলো হয়ে গেছে। তো দেখা যাক, যে ব্রহ্মাস্ত্র রাখা হয়েছিল সেই ব্রহ্মাস্ত্র এখন প্রয়োগ করা হবে, সেটা কাজে দেয় কিনা। সাকলিন সাগর দুজনের কথা আমরা বলছিলাম, যার জন্য রাজু মুখিয়াকে একটু পরে আনা হলো। সাকলিন অন স্ট্রাইক, সামনের দিকে দেখে শুনে সৌগত মান্না, একেবারে শর্ট কভারে, রান পাবেন না। শর্ট কভার পজিশন থেকে সৌগত মান্না একদম সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং সহজ নয় ওই জায়গাটা ফিল্ডিং করার জন্য, কারণ ব্যাট বল ছোঁয়ার পর ড্রাইভগুলো কিন্তু দ্রুত গতিতে বেরোবে। এক্ষেত্রে অফ স্টাম্পের বাইরে হয়েছে হোয়াইট বল, হোয়াইট বলের সংকেত, একটা রান। সম্ভবত তুমি ফিটনেসের কথা বলছিলে, একটা দশকের কথা বলছিলে, কোথাও না কোথাও মাঠের বাইরে থেকে একটা দশক কিন্তু তুমিও কাটিয়ে ফেলেছো এই ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং প্যাশনকে নিয়ে, এবং পরিবারের সাপোর্ট সেটাও কিন্তু কন্টিনিউ নিয়েই এগিয়ে চলেছো। 3 দশক যিনি কাটিয়েছেন তাকে আমাদের ধন্যবাদ জানাতে হবে। রবিদা, আমরা তোমরা একটা দশক বা অর্ধেক দশকে রয়েছি, রবিদা 3 দশক ইতিমধ্যেই কাটিয়ে ফেলেছেন। শাকলিন আবারও এক্সট্রা কভার অঞ্চলের দিকে ড্রাইভ করেছেন, ডিপ থেকে ফেরত আসবে একটা রান, দ্রুততার সঙ্গে 2টো রান চলে এলো। সুযোগ যেখানে রয়েছে সেখানে সুযোগে সদ্ব্যবহার করতে হয়, এবং ব্যাটাররা যে ছন্দে রয়েছেন সেটা করতে কোনো রকমের কোনো কসুর, কোনো রকমের কোনো ভুল করবেন না। আরও 2টো রানের শ্রীবৃদ্ধি ঘটে গেল, 39-এ পৌঁছে গেল স্কোর, উইকেটের সংখ্যাটা 1। সব মিলিয়ে হুগলি টাইটান্স খেলার রাশটা প্রথম 2 ওভারের পর থেকে ধীরে ধীরে কিন্তু নিজেদের হাতে নিয়ে নিল। এটাই আমরা বলছিলাম, স্কোরবোর্ডটা যে কোনো মুহূর্তে তুমি সচল করতে পারো, তার জন্য তোমাকে উইকেট বাঁচিয়ে রাখতে হবে। হুগলি টাইটান্স ধীরে ধীরে লয়ে ফিরছে, এখানে সৌজন্যে কার্সিটা যাবে সাকলিন, আরও একটা নয়নবিরাম দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি। সুমন্ত, শাকলেন কি দুর্দান্ত কানেকশন, কি দুর্দান্ত শট, কতটা অনায়াসে এবং স্বাচ্ছন্দ্যের সাথে এই বলটাকে মাঠের বাইরে পাঠালেন। আমরা tenniscricket.in এর মাধ্যমে আরও একবার রিপ্লেতে দেখব। অফ স্টাম্পের বাইরের বল, পেছনের পায়ের উপর ভর, এবং তারপর ব্যাটের সাফলিং, সোজা বল চলে গেল স্কোয়ার লেগের ফিল্ডারের মাথার উপর দিয়ে 6টি রানের জন্য। একদমই এই খেলোয়াড়টির মধ্যে গত 2-3 বছর ধরে আমরা বারবার বলছি আগামী দিনের সরোজ প্রামাণিক হয়ে ওঠার সমস্ত মশলা রয়েছে, এবং সেটা বারবার প্রমাণ করছেন বড় মঞ্চে সাকলিন। আমি ওপেন টুর্নামেন্টে মুখিয়ে আছি এটা দেখার জন্য যে শাকলেন কেমন বোলিং করে। অন্ততপক্ষে প্রিমিয়ার লিগগুলোতে দুর্দান্ত সব বোলিং করেছে, অ্যাজ এ বোলার নিজেকে চিনিয়ে দিয়েছে। সময় যত এগোবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে তোমাকে এগোতে হবে। টেনিস ক্রিকেট আজকে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে, শুধু ব্যাট করবে না সেটা হবে না, তোমাকে লাইটে থাকতে হলে, অল ইন্ডিয়া লেভেলে খেলতে হলে ব্যাট বল 2 বিভাগেই সমান পারদর্শী হতে হবে।
সেটা তোমার জন্য কিছুটা অ্যাডভান্টেজ দেবে। এবং এ কথা যখন বলছি, আরও একটা বলের খেলা হয়ে গেছে, কোনো রান আসেনি। এক্ষেত্রে আরো একবার অফ স্টাম্পের বাইরের বলকে টেনে খেলার চেষ্টা ছিল। রাজু বুঝতে পারছে শাকলেন তার গিয়ার বদল করছে, একটা 6 অলরেডি হজম করে ফেলেছে, সুতরাং আর কোনো খারাপ বল বা স্লটে বল দেওয়া যাবে না, তাই একটু বাইরে এবং তার সাথে কখনো কখনো চেঞ্জ অফ পেস যেটা সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। গতিতে হেরফের চলছে প্রত্যেকটা বলের ক্ষেত্রেই। বৈচিত্র্য তোমাকে আলাদা মাত্রা দেবে, বৈচিত্র্য তোমাকে আলাদা করবে। সে বৈচিত্র্যটা রাজু মুখিয়ার কাছ থেকে এখানে দেখলাম না আমরা, সেটা দেখলাম সাকলিনের কাছ থেকে। একটা স্লগ সুইপ এবং আউট অফ দ্য পার্ক, 6 মোর। নিজের ছন্দে, চেনা ছন্দে সাকলিন গত ম্যাচগুলোতে যেভাবে তাকে আমরা দেখেছি, এই ম্যাচে সেই ধারাটা বজায় রেখেছে। আরও একটা দর্শনীয় ওভার বাউন্ডারি এবং সুমন্ত সঙ্গে সঙ্গে 5 ওভারের খেলা শেষ, 50 রানের গন্ডি টপকে গেল হুগলি টাইটান্স, 51 ফর 1 আফটার 5। সমরজদা 2 ওভারের শেষে তুমি বলেছিলে 4.5-এর রান রেটে খেলা চলছে, 9 রান ছিল এবং এই মুহূর্তে 10-এর রান রেটে পৌঁছে গেছে। তো সব মিলিয়ে কত তাড়াতাড়ি ম্যাচ বদলে গেল, বলে না ওই ওয়াক্ত বদলনে মে ওয়াক্ত নেই লাগতি। একদমই, সময় বদল কখন হবে না তুমি জানো না আমি জানি, ঘড়ির কাঁটা জানে, কারণ সময়ের আগে আমরা কেউই নয়। অতএব আমরা আলোচনা করছিলাম, চর্চা করছিলাম যে একটু শুরুর দিকে যদি তুমি উইকেট বাঁচিয়ে খেলো, একটু থিতু হয়ে যাও, কোথাও না কোথাও পরবর্তীতে 3-4 ওভারের পরে তুমি বড় শটে যেতে যে আত্মবিশ্বাসটা পাবে, যদি ওখানে স্কোরবোর্ডে নজর রাখো 4টে উইকেট হয়ে গেছে, সেই সুযোগটা তুমি পাবে না। এক্ষেত্রে ব্রহ্মাস্ত্র কাজে কিন্তু দেয়নি, অন্তত প্রথম ওভারে রাজু মুখিয়াকেই ঘায়েল হয়ে ফিরতে হয়েছে, যে কারণে আরো একবার সৌভিক পালের উপর ভরসা রাখা হয়েছে। তবে ব্রহ্মাস্ত্র যখন কাজে আসেনি তখন বাকিদের অবস্থা কি হতে পারে তার জানানটা বোধহয় প্রথম বলেই আশিস শর্মা দিয়ে ফেলেছে। আশিস শর্মা আরো একবার ধ্রুপদী ছন্দে নিজেকে প্রমাণ করছেন, তার কথা আমরা বলছিলাম। ঘোড়াপত্তনকারী ব্যাটার হিসেবে এসেছিলেন, এখনো পর্যন্ত ছন্দের সঙ্গে লয়ের সঙ্গে একটা পাঠ করে নিয়েছিলেন শুরুর দিকটা একটু দেখে, তারপরে সময়ের সঙ্গে তাল মিলিয়ে একটা প্রথম বড় শট তার ব্যাট থেকে এসেছিল সুমন্ত। এক্ষেত্রে দিকের পরিবর্তন তবে অনেকটা বাইরে হয়ে যাওয়ার কারণে ওয়াইডের সংকেতটাও সাথে সাথে চলে এলো। সমস্যা বাড়ছে, সমস্যা বাড়ছে, সমস্যা বাড়াচ্ছে আশিস, সমস্যা বাড়াচ্ছে সাকলেন। রান সংখ্যা 58। সাগর আলী একটু কমফর্ট ফিল করবে ডাগ আউটে, কারণ যে অবস্থায় হয়তো তাকে যদি আসতে হয় সেখান থেকে অন্তত চাপটা নিয়ে খেলতে হবে না। এক্ষেত্রে বলটা কিছুটা হলেও উচ্চতায় ছিল এবং একদম বলের উপরে জাম্প করে স্ল্যাপ করেছিল ওখানে আশিস। 2 রান অনায়াসেই। নিজের ক্যারিয়ারের বেশিরভাগ সময়টা আশিস খেলেছেন বাবু খান স্কোয়াডে এবং তাঁর বেঙ্গল টেনিস ক্রিকেটে আগমনের পিছনে নিঃসন্দেহে সেই মানুষটির, বাবু খানের অনেক অবদান রয়েছে। প্রচুর প্রচুর টিমে খেলার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু তুমি অনেকটা রাস্তা তখনই যেতে পারবে যখন তোমার মধ্যে এবিলিটি থাকবে, ডেডিকেশন থাকবে, কমিটমেন্ট থাকবে, সেটা তার মধ্যে আমরা দেখছি। ক্রিকেটার গড়ার কারিগর বলা হতো বাবু খানকে এবং আশিস শর্মা তার হাত ধরেই বেঙ্গল ক্রিকেটের আগমন হয়েছিল। তবে এই মুহূর্তে এই প্রশংসার মাঝেই উইকেটটা হারিয়ে বসলো আশিস। তবে যাওয়ার আগে কিন্তু দলের জন্য যেটা করা প্রয়োজন সেটা করে দিয়ে গেছে সমরেশদা। অ্যাজ এ ওপেনার ওপেন করতে এসে যেভাবে রানটাকে টেনে নিয়ে গেল, সেটার জন্য হ্যাটস অফ বলতে হয়। 36 রিলের মুভি, তুমি 32 রিল জুড়ে নায়ককে দেখবে এটা আশা করতে পারো না। 10 রিল 12 রিল, তার জন্যই তার নাম নায়ক, হিরো। সেই হিরো রোলটা এখানে প্লে করে চলে গেলেন আশিস। সুমন্ত একদমই, বাকিদেরকেও সুযোগ দিতে হবে, বাকিদেরও কিছু কিছু পার্ট রয়েছে। এবং সাগর আলী আমরা বলছিলাম কিছুটা রিল্যাক্স হয়ে মাঠে নামবেন, কারণ শুরুটা ভালো হয়েছে। অন্তত পক্ষে সাকলেন ছন্দে দেখিয়েছে, আশিস আউট হওয়ার আগে কাজটা করে গেছে। 60 রানের মাথায় দ্বিতীয় উইকেটটার পতন হয়েছে, এখনো পড়ে রয়েছে এরপর আরো 2 ওভার, অর্থাৎ 15 বলের খেলা এখনো বাকি। রাজা পিছন থেকে বারবার আমাদের প্রেসার করছে সুমন্তর কাছ থেকে প্রেডিকশন নেওয়ার জন্য। 5 ওভার 3 বল 60, 2 উইকেটে। তো এটা প্রেডিকশনের সময় সুমন্ত, প্রেডিক্টার্স হ্যাট তোমার মাথায়। 8 ওভার থেকে কত রান হতে পারে? 90 রান। 90। সুমন্ত প্রেডিকশন আমরা নিলাম, লক করলাম। আপনি কি প্রেডিক্ট করছেন সেটা কমেন্টে অবশ্যই আমাদের জানাতে পারেন।
tenniscricket.in সরাসরি সম্প্রচার আসছে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন করুন এবং বেল আইকন প্রেস করুন। আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ডে 3 5টা ম্যাচ, প্রত্যেকটা ম্যাচ আপনাদের সামনে নিশ্চয়ই উত্তেজনা নিয়ে আসবে। তৃতীয় দিন প্রথম ম্যাচে আমরা রয়েছে এই মুহূর্তে। আগামীকাল ফাইনাল ডে এবং তার সাথে সাথে এক্সিবিশন ম্যাচটার কথা ভুলে গেলে হবে কি করে। বেস্ট অফ বেঙ্গল ভার্সেস রেস্ট অফ ইন্ডিয়ার যে ম্যাচ রয়েছে, একটা আলাদা মাত্রা, আলাদা উদ্দীপনা তৈরি করার জন্য সে ম্যাচও কিন্তু প্রস্তুত হয়ে রয়েছে। একেবারেই সুমন্ত, আগামীকালকে সেই ম্যাচে প্রত্যেকের নজর থাকবে। স্কোয়াড অফ দ্য উইকেট খেলার চেষ্টায় পয়েন্ট খেলোয়াড় ছিলেন, একটু ভুলচুক হয়ে গেল, তার ফল একটা রান এলো স্কোর বোর্ডে। এক্সিবিশন ম্যাচের কথা আমরা বলছিলাম। বেস্ট অফ বেঙ্গল তারা যেমন একদিকে মাঠে নামবে, অন্যদিকে রেস্ট অফ ইন্ডিয়া। দুর্দান্ত একটা ম্যাচ হবে, সেটা আগামীকাল ফাইনাল ডে, প্রত্যেকে পরখ করবেন। তো চলো এগিয়ে যাব আমরা পরবর্তীতে আবারও চলমান ম্যাচের দিকে। নজর থাকবে স্কোর বোর্ডের দিকে। 5.4 ওভার 61 রান, সাকলেন স্ট্রাইকে, শর্ট বল। এটা করা যাবে না, এটা অন্তত সাকলেনকে করা যাবে না। প্রস্তুত রয়েছে, ফ্লেক্সিবল, ভীষণ ফ্লেক্সিবল বল। আগেই দেখে নিয়েছিল শর্ট অফ লেন্থ, দে ঘুমাকে 6টা রান। একদমই সুমন্ত, স্কোরবোর্ড চালু থাকলে উইকেটের পতন কম হলে যে ফলটা আসার কথা সেই ফলটাই শেষের দিকে হুগলি টাইটান্স পাচ্ছে। সাকলিন দুর্দান্ত ব্যাট করছেন, আশিস শর্মা যে প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়ে গেছেন তার উপরে আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে তোমার কোনো অসুবিধা হবে না। তুমি নিজেকে সেটা অনায়াসেই বলতে পারো এবং সেই শটগুলো বহিঃপ্রকাশ আত্মবিশ্বাসের, সেটা আমরা দেখতে পাচ্ছি সাকলিনের মধ্যে। সেন্সিবল ব্যাট, সামনের বল ছিল একটা রান এবং সেই রানটা নিয়েই প্রান্ত বদল। একদমই, আরও একটা রান এসছে, প্রান্ত বদল ঘটেছে এবং সঙ্গে সঙ্গে 6 ওভারের খেলা শেষ। আপনার 68 ফর 2। 6 ওভারের শেষে হুগলি টাইটান্স 68 উইকেটে। 6 ওভার 68 রান, 2টো উইকেট। কোথাও না কোথাও 12টা বল বেঁচে রয়েছে এবং ওই 12টা বল থেকে কতটা রান আসবে এটা নজরে রাখতে হবে। না, তোমার নজর ইতিমধ্যেই হয়ে গেছে, 90তে তোমার নজর রয়েছে, নজর ঘোরানোর চেষ্টা করো না। স্ট্রং কমেন্ট্রি বক্স, আরও 3 জন রয়েছে, আপাপুল, রবিদা, রাজা, প্রত্যেকে নজর রেখেছে। অতএব সেখান থেকে নজর ঘোরানোর চেষ্টা করলে তুমি ধরা পড়ে যাবে। কিন্তু ক্যাডবেরি টাকার পক্ষ থেকে আজকে রাজার পক্ষ থেকে তবে রাজাকে বোধহয় কিছুটা বাঁচিয়ে নিলেন রবিদা, কারণ বললেন না রাজা নয়, আর দিয়েই রাজা হয় এবং আর তো রবিদা বললেন না আমার পক্ষ থেকে। সেকেন্ড লাস্ট ওভার, রাজু মুখিয়া একটু বাইরে ছিল, না তাড়া করার চেষ্টা করেননি, ব্যাটটাকে সরিয়ে এনেছেন, খেলার কোনো চেষ্টা দেখাননি, এটা বলা ভালো। ব্যাটে বলের সম্পর্ক হয়নি, জন্টি তার হাত ঘুরে বল ফেরত আসবে। প্রথম বল থেকে কোনো রান আসলো না। এবারও অফ স্টাম্পের সেই বাইরে সাকলেন তাড়া করে খেলার চেষ্টা। প্রথম রান দ্রুততার সাথে, দ্বিতীয় রান ঝুঁকিপূর্ণ হয়ে যেত। সাগরের স্ট্রাইকিং এন্ড থেকে কল ছিল রান না নেওয়ার। ফুটফুটে মেজাজে আমাদের কমেন্ট্রি বক্সে প্রত্যেকে রয়েছেন। পাশেই গঙ্গা, গঙ্গার হাওয়া, আইকনিক হাওড়া ব্রিজ। গতকাল রবিদা গঙ্গার তলা দিয়ে মেট্রো সফরটা করেছে রাতে, ফার্স্ট টাইম ভিজিট করলেন, অনেক দিনের ইচ্ছে ছিল। দুর্দান্ত একটা সফর ছিল এবং সেটা রিলস হিসেবে আসবে রাজার কাছে ইনস্টাগ্রামে। আমরা ওয়েট করব। আপাতত 69 2 উইকেটে 7ম ওভারের খেলা চলছে। শুভেচ্ছা প্রত্যেককে যারা আমাদের সঙ্গে লাইভ স্ট্রিমিংয়ে জুড়ে রয়েছেন। নেক্সট ম্যাচ ডে 3, দ্বিতীয় ম্যাচ, একদিকে DJ11 এবং তাদের সঙ্গে কামব্যাক করার ম্যাচ, ডু অর ডাই ম্যাচ থাকবে ADS হাওড়া। সামনের বল হালকা হাতে খেলে দিয়ে আবার দৌড় সাগরের এবং এক্ষেত্রেও একটাই মাত্র রান। শেষ কবে দেখেছো এইরকম পরিস্থিতিতে সাগর আলীকে একেবারে রক্ষণাত্মক ভঙ্গিমায়? কেন? শাকলিনকে সামনে আনলেন। তুমি ছন্দে রয়েছো, ব্যাটে বলে ভালো হচ্ছে, অতএব তুমি স্ট্রোক খেলো। একদমই ভরসা রেখেছেন সাকলেনের ওপর। আজকে দিনটা শুরুটাই কিন্তু সাকলেনের হাত ধরে হয়েছে, যদিও আশিসের যে রোল ছিল সেটাকে অস্বীকার করা যায় না। তবে এই মুহূর্তে যেহেতু সাকলেন রয়েছে 22 গজে, সুতরাং সাকলেনকে দিয়েই ফিনিশিংয়ের যে কাজটা সেটা করানোর চেষ্টা হবে। 22 গজে A স্কোয়ার, কমেন্ট্রি বক্সেও A স্কোয়ার।
স্কোয়ার সফল হবেন 22 গজে, আরো একবার না, অনবদ্য ক্যাচ সৌভিক পাল, দুর্দান্ত একটা ক্যাচ নিলেন। ফেরত যেতে হবে ডাগ আউটে সাকলিনকে, একেবারে লঙ্ঘন অঞ্চলে। সুমন্ত কি বলবে এই ক্যাচটা নিয়ে? সৌভিক পাল যেভাবে ব্যালেন্সটা রাখলেন। একদম সমরদা, আমার মনে হয় এই ধরনের ক্যাচ নেওয়ার জন্য সব থেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে নিজের উপরে এই বিশ্বাসটা রাখা যে এটা ক্যাচ হবে, এবং সেটা ছিল সৌভিকের মধ্যে। দুর্দান্ত ক্যাচ, এবং 90 রানের যে প্রেডিকশন হ্যাট, সেটা কোথাও না কোথাও মাথার মধ্যে একটু সমস্যা তৈরি করছে। 1 তারিখ অতি দ্রুত আসছে, চিন্তার কোনো কারণ নেই। যদি ওদিক থেকে না আসে তাহলে কমেন্ট্রি বক্সে তোমার দিক থেকে ক্যাডবেরি আসবে। অতএব নিশ্চিন্তে আমরা সবাই থাকতে পারি কমেন্ট্রি বক্সে। আমরা রিপ্লেতে আরো একবার দেখে নিচ্ছি সাকলিনের শটটা, এবং লঙ্ঘন অঞ্চলে বাউন্ডারির একেবারে কাজ বরাবর অঞ্চলে শরীরের সঙ্গে যে ভারসাম্যটা বজায় রাখলেন এবং আইসেটটা বলের সঙ্গে যেভাবে জুড়ে রাখলেন সৌভিক পাল, অনবদ্য একটা ক্যাচ। দুর্দান্ত ক্যাচ, সাথে সাথেই সাজঘরে গমন এবং বিশ্বজিৎ ঠাকুরের আগমন হচ্ছে। এই টুর্নামেন্টে পুরো টুর্নামেন্ট জুড়েই বিশ্বজিৎ ঠাকুরকে দেখেছি ঠিক এরকমেরই কিছু সিচুয়েশন তৈরি হয়েছে, এবং ব্যাট হাতে মাঠে নামতে হয়েছে। এবারও সিচুয়েশন, কয়েকটা বলই পড়ে রয়েছে, বড় শট খেলতে হবে, বেশ কিছু রান নিয়ে আসতে হবে। রাজু মুখিয়া কি বলবেন? উইকেট মুছে দে দে ঠাকুর, ঠাকুর কি বলবেন? নেই, একদমই। বিশ্বজিৎ ঠাকুর অন স্ট্রাইক। রাজু মুখিয়া WBTCL এন থেকে পরের বল। রাউন্ড উইকেট এজ ছিল, ভাগ্য সুপ্রসন্ন, জন্টির একেবারে মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। স্লিপে খেলোয়াড় ছিলেন, ফেরত আসছে, রান আসবে না। ধীরে ধীরে সপ্তম ওভার সমাপ্তির দিকে এগিয়ে চলেছে, একটাই মাত্র বল বাকি রয়েছে। 70 রান, 3 উইকেট, একটাই বল বাকি, এবং সেই বল থেকে একটা বড় সেটা কি? নো ডাউট অ্যাবাউট ইট, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একটা বড় শট আসতেই পারে, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। রাজু মুখিয়া তিনি কি বন্ধনটা ঠিক করে রাখতে পারবেন? রিভার্স বিট করবে স্লিপ খেলোয়াড়কে, ফরম্যান অঞ্চল দিয়ে বল যাবে দ্রুততার সঙ্গে, সবুজ ঘাসের বুক চিরে মাঠের বাইরে। 4টি রান স্কোরবোর্ডে। সমস্ত 7 ওভারের খেলা শেষ, 74, 3 উইকেটে। প্রেডিকশন থেকে এখনো 16 রান দূরে, হয়তোবা সফল হতে চলেছে প্রেডিকশন। 16টা রান বাকি রয়েছে। প্রেডিকশন সফল হলে এই জায়গাতে হুগলি টাইটান্স তারা খুশি হবেন, তবে এই প্রেডিকশন অসফল হোক এটা চাইবে অপোনেন্ট দল, অর্থাৎ DFUC নর্থ বেঙ্গল। আমরাও সেটাই চাই। বিশেষ করে আমি চাই 1 তারিখ খুব সামনে আসছে, বেতন ঢোকার সময় হয়ে গেছে তোমার, অতএব ক্যাডবেরিটা তোমার পক্ষ থেকেই আসুক। অযথা রবিদার উপরে আর্থিক ব্যয়ভারের প্রেশারটা আমি চাপাতে চাইছি না। এই ধরনের সুন্দর মুহূর্তগুলো, ভালো মুহূর্তগুলোতে যদি মুখ মিষ্টি করার সুযোগ করা থাকে কোথাও, আমি সবসময় রাজি আছি তার জন্য। রাজি তোমাকে হতেই হবে, না হলে মুশকিল আছে তোমার জন্য অনেক কিছু। শেষ ওভার, পলাশ রানা আরো একজন খেলোয়াড়। বাংলা টেনিস ক্রিকেটারদের কথা আমরা বলছিলাম, সুমন্ত, পলাশ রানা, জানা বিট্টু, সৌভিক পাল, ভেঙ্কট, বিষ্ণু রয়, এরাই আগামী দিনে তপু। আগামী দিনটা ধীরে ধীরে সুরক্ষিত হচ্ছে সমরদা, যেভাবে নতুন খেলোয়াড়দের আগমন হচ্ছে। ওদিকে ব্যাটিং সাইড রয়েছে এটা সোনু সিং, তার কথাও ভুললে চলবে না, উঠতি তারকা খেলোয়াড় এবং বেশ স্টাইলিশ খেলোয়াড় সোনু সিং। বোলিং রান আপটা তুমি দেখেছো, দুর্দান্ত বোলিং অ্যাকশন, এবং একটু ইউনিক কিছু করার চেষ্টা করে সব সময়। আসলে সমরদা যে যেখানে রয়েছে সেখান থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা। তুমি মদন মোহন রায়ের কথা বলতে পারো, তুমি জানা বিট্টুর কথা বলতে পারো, প্রত্যেকে কিন্তু যে যে জায়গায় রয়েছে। MM রয় একটা আলাদা নাম, বিশেষ করে তার সেলিব্রেশন এবং সানগ্লাসটা একটু আলাদা মাত্রা রাখে MM রয়ের জন্য। একই সাথে হেডব্যান্ডের কথাটা রিভিউর জন্য আবেদন করা হয়েছে, দেখা যাক
টেলিভিশন আম্পায়ার সিদ্ধান্ত যেটা জানালেন, ফেয়ার ডেলিভারি। ফেয়ার ডেলিভারি অর্থাৎ একটা বল আরো হয়ে গেল 90 পর্যন্ত পৌঁছে গেলে, 90 পর্যন্ত পৌঁছাতে গেলে এখনো প্রয়োজন আরো 16টা রান। তো হোয়াইট বল আর সৌজন্যে ব্যবধানটা একটু কমলো। সাগর আলী শেষ ওভারটাকে দলের অনুকূলে আনতে পারবেন। যে দুর্দান্ত স্টার্ট দিয়ে গেছেন আশিস, পরবর্তী পর্যায়ে শাকলিন, সেই ধারাটাকে কি বজায় রাখতে পারবেন, সেটার জন্য একটু আমাদের ওয়েট করতে হবে। 75 3 উইকেটে হুগলি টাইটান্স। অফ স্টাম্পের বাইরে অনেকটা তাড়া করে গিয়ে ঘুরিয়ে খেলার চেষ্টা, সফল হননি সাগর আলী, সফল হননি এবং সাথে সাথে ডট বল। এই কথাগুলোই আমরা একটু আগে বলছিলাম, পলাশ রানা, জানা বিট্টু, রিবু, সোনু সিং, ভেঙ্কট। সাগর আলীকে এই জায়গায় দাঁড় করিয়ে রাখা খুব একটা সহজ কাজ নয়, সেটাই করে দেখালেন। পরবর্তী ম্যাচ DJ11 এবং এডিএস হাওড়া, দুই ক্যাপ্টেন টসে জয়েন করবেন। নেক্সট ম্যাচ অপেক্ষার অবসান হবে, বড় শটের জন্য যে খোঁজ চলছিল তার দেখা মিলবে। আপাতত 6টা রান বাড়বে এই ওভার বাউন্ডারির সাথে। একদমই অনবদ্য একটা শট সাগর আলী, তার জন্য আমরা অপেক্ষা করছিলাম, তার ব্যাট কখন কথা বলবে। ব্যাটটাকে কথা বলালেন। শেষ ওভার, এই রানগুলো তোমার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ হবে এবং অবশ্যই সুমন্ত তোমার প্রেডিকশনকে সফল করতে হলে এভাবেই ব্যাট করতে হবে সাগর আলীকে। একই সাথে ঘোষণা থাকবে, একটি বিশেষ ঘোষণা, 1763 বাইকটি যেটি রয়েছে গ্রাউন্ডের মধ্যে সেটাকে সরিয়ে নিতে হবে। 1763 বাইকটিকে সরিয়ে নিয়ে নেবার জন্য একটু অনুরোধ করব, যার বাইক প্লিজ সরিয়ে নেবেন। দ্য ওয়ার ইজ অন, গেট রেডি ফর দ্য এক্সিবিশন ম্যাচ। একদিকে ওয়েস্ট বেঙ্গল স্টার্স, অন্যদিকে রেস্ট অফ ইন্ডিয়া। একদিকে ধনঞ্জয় সিং, তো অন্যদিকে মিস্টার বিশাল কাপুর। লড়াইটাতে নতুন উন্মাদনা যুক্ত হবে। WBTCL এর মুকুটে নতুন পালক, এটা প্রস্তুত থাকতে হবে আমাদেরকে আগামীকাল এক্সিবিশন ম্যাচের জন্য। একদমই ফাইনাল ডে এক্সিবিশন ম্যাচ, অ্যানাউন্সমেন্ট আসছে বারবার, প্রত্যেকে আমাদের সঙ্গে থাকবেন আগামীকাল। তার আগে ডে 3 কমপ্লিট পিকচার আমরা পাবো, কোন 4টে দল কোয়ালিফাই করবে শেষ 4-এর জন্য। DJ11 এডিএস হাওড়া বোথ ক্যাপ্টেন টসে জয়েন করবেন পরবর্তী ম্যাচের জন্য। বিশ্বজিৎ ঠাকুর অন স্ট্রাইক, JVA ব্রাদার্স থেকে পলাশ রানা ওভার দ্য উইকেট। পরের বল রিভার্স খেলেছেন, ক্যাচ হতে পারে। সোনু সিং এর কথা আমরা বলছিলাম, ভালো ক্যাচ নিলেন ঠাকুর, তাকে ফেরত যেতে হবে সাজঘরে। আরো একটা উইকেটের পতন ঘটে গেল হুগলি টাইটান্সের। 7.5 ওভার, অর্থাৎ একটাই বল বাকি রইল, 82 রান 4 উইকেট। বিশ্বজিৎ ঠাকুর এই মুহূর্তে ফেরত যাচ্ছেন। পরের আবারও ঘোষণা রাখবো এডিএস হাওড়া এবং DJ11 এর জন্য। দুই ক্যাপ্টেন অতি দ্রুত টস পর্বে আমাদের সাথে জুড়ুন। কমেন্ট্রি বক্স থেকে বেরিয়ে এই পার্টটার পরে একটু বাইরে যেতে হবে গেটের, ক্যাডবেরির জন্য। কাকে? সুমন্তকে। এখনো পর্যন্ত সেই চিত্রই আমরা পাচ্ছি, যদি কোনো বদল আসে একবার ক্ষমা প্রার্থী হব, মনে হয় হতে হবে না। শেষ বল, লিটন এসছেন, লিটন বাড়ুই। পলাশ রানা শেষ ওভারটা ভালো করলেন। এখনো পর্যন্ত তুমি যদি দেখো, যেভাবে আমরা আশা করছিলাম যে অনেক রান আসতে পারে হুগলি টাইটান্সের জন্য, খুব একটা বিরাট ওভার কিন্তু এলো না। অর্থাৎ দ্বিতীয় ওভারের পর থেকে খেলার যে গিয়ারটা বদলেছিল, কোথাও গিয়ে শেষ দুটো ওভারে কিন্তু আবারও প্রথম দুটো ওভারের যে প্রতিচ্ছবি সেটা দেখতে পাওয়া গেল। তবে লিটন বারু পক্ষে শেষটা দুর্দান্ত করতে চাইবেন, দাঁড়িয়ে থাকা ফিল্ডারকে দর্শক বানিয়ে বলকে নিয়ে যাবেন মাঠের বাইরে। তো চলো 90 না হোক, 88 পর্যন্ত স্কোর গিয়ে দাঁড়ালো। 8 ওভার 88 রান। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা কোনোভাবেই হবে না। 88, 8 ওভার শেষে 90 থেকে 2 রান কম। মাইনাস যদি আমরা করি, ছোটবেলা স্কুলে যে অঙ্ক আমরা শিখেছিলাম সেটা যদি আমরা অ্যাপ্লাই করি, 90 উপরে থাকবে, 88 নিচে থাকবে, এবং তার নিচে যদি আমরা সমীকরণ আসি, 2 রান কম হবে। তার ফলাফল
ক্যাট বেরিয়ে আসবে কমেন্ট্রি বক্সে। লক্ষ্যমাত্রা 89, 8 ওভার থেকে ডিএফইউসি নর্থ বেঙ্গলের সামনে। তার ফলে পেনাল্টি ভরতে হবে। 89 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করবে ডিএফইউসি নর্থ বেঙ্গল। তাদের জন্য নিঃসন্দেহে এই ম্যাচটার গুরুত্ব কতটা, তাদের স্কোয়াডটা যেমন জানেন, সমর্থকেরা, টিম ম্যানেজমেন্ট প্রত্যেকেই জানেন। তো ফেরার ম্যাচে কিভাবে নিজেদের জানান দেবেন, কিভাবে স্টার্ট করবেন তারা 8 ওভার থেকে 89 রানের লক্ষ্যমাত্রা নিয়ে, সে কথা আপনাদের শোনানোর জন্য বক্সে পালা বদল হবে। ওয়েলকাম জানাবো ডে 3 ফার্স্ট টাইম রাজা এবং সঙ্গে রবিদা। बहुत बहुत धन्यवाद समरेश दा। और चलिए, जिस तरीके से कमेंट्री आपने सुनी वॉइस ऑफ बंगाल से और मास्टर मोशाई समुद्र बैनर्जी से, काफ़ी ज़्यादा प्रेडिक्शन देखा हमने। प्रेडिक्शन कभी सक्सेसफुल हुई कभी नहीं हुई, मगर कैडबरी तो फिर कमेंट्री बॉक्स में ही आना है। और हमारे साथ द मोस्ट एक्सपीरियंस कमेंटेटर मिस्टर ओबेदा, स्वागत है आपका। ধন্যবাদ রাজা। সকাল থেকে দেখো আজকে ডে 3-র প্রত্যেকটা ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ, যেভাবে চড়াই উতরাই উত্থান পতন প্রত্যেকটা দলের জন্য, সেটা দেখার জন্য ইতিমধ্যে বহু মানুষ আজকে অনেকেই মাঠে রয়েছেন, মাঠের বাইরে ইতিমধ্যে দেখো প্রায় 2,500 বেশি মানুষ যারা cricket.in-এ আমাদের সাথে জুড়ে রয়েছেন। আসলে এত ভালোবাসেন ক্রিকেটকে, প্রত্যেকে এত আদর করেন। ক্রিকেট যেন এখন ধ্যান জ্ঞান। কেউ ছুটে এসছেন মালদা থেকে, আমরা দেখছিলাম মাঠে মালদা থেকেও অনেকেই এসছেন, কালকে রাত্রে এসে হোটেলে ছিলেন। তো বাংলার ভিন্ন ভিন্ন জেলা থেকে, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ক্রিকেটের টানে, ক্রিকেটের আকর্ষণের টানে আজকে যেমন ছুটে এসছেন মাঠে, তেমনি ঠিক দেখো আজকে বাংলা ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মানুষ আজকে ক্রিকেটকে দেখার জন্য আজকে ওয়েট করে রয়েছেন। আসলে ক্রিকেট যেন প্রত্যেকের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এর জন্য ধন্যবাদ জানাতে হবে জিভি ব্রাদার্সের সবাইকে, যেভাবে এই টুর্নামেন্ট আয়োজন করেছেন। আমরা দেখতে পাচ্ছি নেক্সট ম্যাচ DG11 ভার্সেস এডিস হাওড়া। এই দুটি দলের মধ্যেও কিন্তু লড়াইটা একেবারে জমজমাটি হবে। শেষ দিনে অন্তত প্রত্যেকে চাইবেন একটা র্যাঙ্কে পৌঁছতে, অন্তত শেষ 4-এ যাওয়ার একটা আপ্রাণ চেষ্টা করবে। রাজা। चलिए, इसके बाद दूसरा मुकाबला के लिए हम सब तैयार हो जाएंगे। एक तरफ होंगे करण अंबाला तो दूसरी तरफ होंगे तानी सुरेश भट्ट, यानी एडीएस हावड़ा तो DJ11। मगर उससे एक अलग जो न्यूज़ आती है, जो पूरे टूर्नामेंट में एक अलग सा फ्लेवर ला दिया है। तो कल खेला जाएगा इस ग्राउंड पे। आपने इंडिया कप देखा, आपने जिस तरीके से वो माहौल क्रिएट हुआ था, पूरे ऑल ओवर इंडिया के सारे स्टार प्लेयर इस मैदान पे पहुंचे थे। उसके बाद ये टूर्नामेंट एक अलग सा इमोशंस, 6 टीमों का ये टूर्नामेंट, मगर इनामी राशि सबसे बड़ी रखी गई है। मगर उसके बाद जो सब ज़्यादा वो कहते हैं ना कि हर बाग में गुलाब होता है, वो गुलाब मैदान में कल देखने मिलेगा। वो होगा रेस्ट ऑफ इंडिया वर्सेस बेस्ट ऑफ बंगाल। হ্যাঁ, আগামীকাল ডে 4 সেই ম্যাচের দিকেও আমাদের চোখ থাকবে। বেস্ট অফ বেঙ্গল এবং রেস্ট অফ ইন্ডিয়ার যাদেরকে আমরা দেখবো, অতীত দিনে যাদের ঝলক দেখেছি, অতীত দিনে যাদের খেলা দেখেছি, সেই সমস্ত ক্রিকেটারদের, সেই সমস্ত খেলোয়াড়দের আমরা মাঠে দেখব। আর তবে যেটা আমরা আলোচনা করছিলাম এই ম্যাচ নিয়ে, শুরুটা দেখো প্রথমের দিকে মাত্র 2 ওভারে 9 রান। देखिए, हमारे स्पॉन्सर जो हैं वो सिक्सर और साथ ही साथ इवेंट मैनेजर या फिर इवेंट मैनेज बाय अल्टीमेट इवेंट मेकर। ATS presents WBTCL organized by JBA Brothers. সকাল থেকেই ক্রিকেটের উত্তেজনা একেবারে চরম পর্যায়ে পৌঁছে গেছে। তবে আজকে দেখো প্রথম ইনিংসে শাকলিন আক্তারের ব্যাটিং যেভাবে আমরা দেখলাম, নিঃসন্দেহে মন ছুঁয়ে গেল। আর সাথে সাথে আমরা যদি দেখি, শুরুটা যদিও একেবারে একটু মন্থর হয়েছিল, প্রথম 2 ওভারে মাত্র 9টি রান এসেছিল, কিন্তু তারপরে দেখো একের পর এক ওভারে কিভাবে রানটা বেড়ে গেল। আর তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ওই ওভারগুলোতে দেখো কিভাবে রান এসছে। তৃতীয় ওভারে 12, চতুর্থ ওভারে 15,
পঞ্চম ওভারে 15, আবার ষষ্ঠ ওভারে 17 রান এসছে, আর সেখান থেকে টার্গেট 89। তো মাস্টারমশাইয়ের ক্যাডবেরিটা ইতিমধ্যে দেখো পৌঁছে গেছে। রাজা দেখো তোমার জন্য আগে, যদি তুমি প্রেডিকশনে ছিলে না, তো ক্যাডবেরি বেশ কয়েকটা সবার জন্য, আমরা যারা কমেন্ট্রি বক্সে বসে রয়েছে, আমাদের অনলাইন স্কোরার বা যারা টিমের পক্ষে আজকে রয়েছেন, তাদের জন্য ধন্যবাদ স্যারকে, সুমন্ত স্যারকে, যে এতটা খেয়াল রাখেন। बिल्कुल सही कहा आपने रबीदा, कैडबरी आ चुका है। আশিস শর্মার 36 রানের ব্যাটিং দলকে শুধু ভরসা দেয়নি, একটা ভালো জায়গায়, একটা লড়াইয়ের জায়গায় কিন্তু পৌঁছে দিয়েছে। प्लीज बी क्विक, थोड़ा जल्दी करें, समय के अनुसार आपको चलना पड़ेगा। और टॉस इसके बाद होगा रबीदा, एक और बड़ा मुकाबला DJ11 वर्सेस एडीएस हावड़ा के बीच। তবে এই ম্যাচের আগে পর্যন্ত যদি আমরা লিগ টেবিলটা দেখি, কলকাতা রাইডার্স 3টে ম্যাচ খেলেছে, যেখান থেকে একটি হার হয়েছে, 2টো জিতেছে। এডিএস হাওড়া 3টে ম্যাচ খেলেছে, যাদের একটি জয়, 2টো হারতে হয়েছে। এমআরএ ঝাড়গ্রাম 4 ম্যাচ থেকে 3টি জয় পেয়েছে, একটি হারতে হয়েছে। ডিএফইউসি নর্থ বেঙ্গল এই ম্যাচের আগে পর্যন্ত 3টি ম্যাচ, আর যাদের মধ্যে 2টো হারতে হয়েছে, একটি জয় পেয়েছে। আর DJ11 যারা 4টি ম্যাচ খেলে ফেলেছে, তাদের একটি জয় হয়নি। আর হুগলি টাইটেন্স এই ম্যাচের আগে পর্যন্ত 3টি ম্যাচ থেকে অন্তত 3টি জয় পেয়েছে। चलिए, डू और डाई आप कह सकते हैं, खास करके DFUC के लिए। एक टीम तो कर चुकी है क्वालिफायर, उनके लिए ज़्यादा ये हार मायने रखती नहीं है, मगर फिर भी वो जीत के साथ वो टॉप रैंक में, नंबर टॉप पे रहना चाह रहे हैं। उनका रैंक ऊपर जाए, यही उनकी सोच होगी। विश्वजीत ठाकुर सामने, स्वागत हो मन्ना। चलिए, पहला बॉल, शुरुआत गति के सौदागर है ये। अभी अगर आप विश्वजीत ठाकुर को गेंदबाजी करते हुए देख रहे हैं, तो उनकी गति अगर 130 140 देख रहे हैं, तो मगर इससे पहले 2-3 साल पहले रबीदा आपने कई बार देखा होगा, आप खुद अच्छी तरीके से जानते हैं कि कितनी तेजी उनकी गेंद में थी। यानी जब वो अपने पीक टाइम में खेलते थे पिछले 2-3 साल पहले, तो लगभग 140-50 किलोमीटर प्रति घंटे से डालते थे वो। তো সর্বভারতীয় ক্রিকেটের বিশ্বজিৎ ঠাকুরের কথা বারবার আলোচিত হয়, তার পেশের কথা, তার গতির কথা। এবার ফুল টস, তবে সম্ভব নয় সাগর আলীর পক্ষে। তাকে বিট করে বল চলে যায় মাঠের বাইরে, 4টি রান এলো। এবং এখানে দেখো ফুল টস বল ছিল, সার্কেলের ভেতরে ফিল্ডার, যার জন্য তিনি চাইছিলেন যে সার্কেলের উপর থেকে মারতে, এবং সফল হলেন, এবং 4টি রান এলো। स्वागत है मन्ना, इनका भी काफी अहम रोल रहेगा कि मैच को फिनिश करे। शुरुआत काफी अच्छी की है इन्होंने, शुरुआत करते हैं, मगर स्वागत आपको शुरुआत से नहीं, आपको जो फिनिश है ना वो करना पड़ेगा। पिछले 2-3 इनिंग्स में देखा हमने, वो शुरुआत अच्छी करते हैं, 10 या 12 रन का इनिंग्स भी वो खेल चुके हैं, मगर जिस तरीके से नीड होती है आपकी टीम की जब ओपन करने के लिए आते हैं, तो कम से कम 30 या 40 रनों की पारी आपको खेलनी पड़ेगी। শুটটা যদি দলের ভালো হয়, তার পরের দিকে ব্যাটারদের অনেক বেশি সাহস অন্তত আসে এবং অনুপ্রেরণা দেয়। আমরা গত ম্যাচেও দেখেছি, প্রথমের দিকে দেখো একটু মন্থর ব্যাটিং হলে কি হবে, উইকেটের পতন হয়নি, সেখান থেকে লাস্টে 3য় ওভারের পর থেকে কিন্তু অনেক গতি বেড়েছে। তবে দুজনই বেশ পরিপক্ক খেলোয়াড়, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের খেলোয়াড়। विकेट, विश्वजीत ठाकुर, इनके गति के सामने फिर से एक बार सुमन गोप ने गंवाया अपना विकेट। जीत जरूरी है, मगर ऐसे अगर आप बल्लेबाजी करोगे, पहला ओवर में विकेट आ जाएगी ना, तो मुश्किल हो जाएगा। 5 के स्कोर पे गंवाया पहला विकेट। যে উইকেটের জন্য বিশ্বজিৎ ঠাকুর একেবারে শুরুতে এসেছিলেন, আর তিনি অন্তত উইকেটটা এনে দিলেন, এবং শুরুটা যদি উইকেটে পতন হয়, সেক্ষেত্রে কিন্তু চাপ থাকে পরের ব্যাটারির উপরে। তবে দলের ব্যাটিং স্তম্ভ একেবারে অনেকটা শক্তিশালী, তো নিশ্চিতভাবে
পরের ব্যাটার নিশ্চয়ই জন্টিকে আমরা হয়তো দেখবো। হ্যাঁ, জন্টিকেও আমরা দেখতে পাচ্ছি। জন্টি সরকার, লিটন সরকার দলের যেভাবে নেতৃত্ব দেন, যেভাবে ব্যাটিং করেন, ফিল্ডিং, প্রতিটা সময় উইকেট কিপিং, তো বাংলার জন্টির এবং সর্বভারতীয় ক্ষেত্রেও দেখো জন্টির যেভাবে সুনাম দিকে দিকে রয়েছে এবং প্রত্যেকে খোঁজ খবরও নেয় জন্টি কখন কোন মাঠে খেলছে। প্রচুর ফ্যান রয়েছে, প্রচুর ভক্ত রয়েছে জন্টির। প্রথম উইকেটে পতন হলো, বিশ্বজিৎ ঠাকুরের উইকেট প্রাপ্তি হলো। তো শুরুটা নিঃসন্দেহে বোলারের জন্য ছিল, বাকি এখনো দুটি বল রয়েছে। चलिए अब बीच मैदान पे आ चुके हैं कप्तान साहब। जब जब संकट टीम के अंदर आई है, फिर टीम के लिए जरूरत हुई है, तब तब ये संकट मोचन बनकर बीच मैदान आ जाते हैं। मैं कई बार इनको देखा हूं कि जरूरत के अनुसार ये बल्लेबाजी के लिए आते हैं, जरूरत के अनुसार वो अंत तक खेलते हैं। और ये कितना इंपॉर्टेंट गेम है सबको मालूम है, डीएफएमसी के लिए मस्ट विन गेम है ये, मस्ट विन गेम है। आते की साथ जड़ दिया 6 रन। जॉन्टी जॉन्टी, क्या बात है जॉन्टी साहब। बीच मैदान कप्तान चला सीना तान। ऐसे शुरुआत की जरूरत थी जब विकेट गिर जाती है, उसके बाद तो कोई फर्क नहीं पड़ा इसे यार। जैसे आए टीम को जरूरत है रनों की, रन मारेंगे। ये विकेट अभी गिरा, फर्क नहीं पड़ता मेरे को, सामने है, पिटाई करने को हम तैयार हैं। জন্টি প্রথম থেকে চাইছেন বিশ্বজিতের আত্মবিশ্বাস একটু চিট ধরাতে এবং এসেই একটা বড় শট খেললেন। एक बार फिर से कहा मैंने इसे, जब जब संकट में पड़ी टीम है, बीच मैदान कप्तान आया है, कप्तानी पारी खेल के कई बार दिखाया है। वन मैन आर्मी, द प्रिंस ऑफ मुर्शिदाबाद। ऐसी पारी की जरूरत है रबिदा, क्योंकि आप कप्तान हैं और जब नाम के आगे कप्तान आपका लग जाए ना, तो कप्तानी पारी आपको खेलनी पड़ती है। विकेट गिर चुका है, 89 का टारगेट है, और 89 को अगर आपको चेज करना है तो फिर रन तो बनाने पड़ेंगे ना आपको। वो शुरुआती जो 2 ओवर आपके हैं पावर प्ले में, वहां आपको एक अच्छी शुरुआत चाहिए। अगर शुरुआती दौर में आप विकेट गंवाते जाएंगे तो फिर आने वाले जो ओवर्स होंगे, रिक्वायर्ड रन रेट बढ़ेगा, तब मुश्किल हो जाएगी। দেখো বিশ্বজিৎ ঠাকুর যখন উইকেট পেল তখন বডি ল্যাঙ্গুয়েজ একটা আলাদা ছিল, আবার দুটো বড় শট আসার পরে বডি ল্যাঙ্গুয়েজ দেখো ব্যাটসম্যানদের একটু যেন আলাদা হয়ে গেল। আসলে সংসারের অভিভাবকের যেমন দায়িত্ব অনেক থাকে, সংসারকে দেখভাল করা, সংসারকে অন্তত এগিয়ে নিয়ে যাওয়া, সেক্ষেত্রে জন্টির উপরে অনেক দায়িত্ব রয়েছে। चलिए स्वागत है मन्ना। एक एंड से देखा आपने ठाकुर साहब को, तो एक एंड से कप्तान साहब फिर आ गए हैं। कप्तान साहब के ऊपर यहां भी क्या बात है यार। आओ देखा ना ताओ, रन पूरा हो चुका था मगर थ्रो लगाने की कोशिश की जा रही है ठाकुर साहब के द्वारा। चलिए अब कप्तान वर्सेस कप्तान। এই লড়াইটা কিন্তু খুব জমাটি হবে, এই ডুয়েলটা চোখে পড়ার মতো। একদিকে বিজয় ফাউলে, অপরদিকে জন্টি সরকার। তবে রাজু রায়ের প্রশংসা করতে হবে, যেভাবে ব্যাকআপটা করলেন আজকের সেই স্মরণীয় ইনিংস, শুরুর দিকে মার কাটারি ব্যাটিং দলকে একটা অন্তত লড়াই ফিরিয়ে নিয়ে এসছে। कप्तान वर्सेस कप्तान। अभी तो जीत हुई है जॉन्टी साहब की। वो पिछला ओवर से मतलब अलग से एनर्जी लेके आए हैं। जब डगआउट में बैठे थे शायद बातचीत वो कर रहे थे कि इस मैच को जीतना है। वो जब वो टॉस के दौरान, वो टॉस से पहले जो बातचीत हो रही थी उनके टीममेट्स के साथ, उन्होंने कहा कि ये मैच तुम्हें जीतना, किसी भी हाल में जीतना है। और ऐसा इनिंग्स, यादगार इनिंग्स अभी तक वो खेल रहे हैं। 20 पे पहुंच चुकी स्कोर है, एक विकेट अब गवा चुके जो पहली ओवर पे आई थी, और अभी भी काफ़ी सारे रन चाहिए। मगर विजय पावले को अच्छे से मालूम है कि यहाँ किस तरीके से जाल में फंसाना है। पावर प्ले का दूसरा ओवर, 2 बेस्ट गेंदबाज सामने, और सामने बेस्ट बल्लेबाज भी है। জন্টি চাইছেন অন্তত পাওয়ার প্লেতে নিজেদের কর্তৃত্বটা বজায় রাখা। সেন্সিবল ক্রিকেট এবং প্লেসমেন্টটা দেখো, চমৎকার প্লেসমেন্ট। যদি শটে খুব একটা জোর ছিল না, দুই ফিল্ডার পৌঁছে গেছিলেন, এরই ফাঁকে একটি রান এলো। এই নিয়ে মোট রান সংখ্যা 21, লস অফ 1 উইকেট। कितना इंपॉर्टेंट है ये मैच। स्वागत है मन्ना को भी मालूम है, स्वागत है मन्ना भी जान रहे कितना, किस तरीके से खेलना पड़ेगा इस इनिंग्स को। रिवर्स का प्रयास था, रिवर्स मास्टर माने जाते हैं ये। अगर इनके बल्ले पे लगेगी तो सीधा बाउंड्री पे ही पहुंचेगी रिवर्स, क्योंकि 2 ही फील्डर बाहर रख सकते हैं। पावर प्ले का दूसरा ही ओवर चल रहा है, ये अभी भी 2 गेंद बची हुई है।
তবে যে কথাটি বারবার অন্তত ক্রিকেট প্রেমীরা আলোচনা করেন, সৌগত মান্না 2 দশক ধরে যেভাবে নিজের ফিটনেস লেভেলটা একেবারে রেখেছেন ধরে। स्वागत हो साहब। वो खरबूजा को देख के खरबूजा रंग बदला, इसने कहा कि जॉन्टी ने लगाया तो फिर मैं कहां पीछे हो सकता हूं भाई साहब। लड़ाई बीच में आमने सामने गेंदबाज और बल्लेबाजी की हो रही है, मगर बीच मैदान पे जो दो खिलाड़ी खेल रहे हैं ना, बल्लेबाजी कर रहे हैं, वो भी कह रहे हैं कि तू सवेरे थे मैं भी शवा शेर बनने को तैयार हूँ। रन चाहिए, कहीं से भी आए रन तो भी बन रहे हैं। নিশ্চয়ই স্মরণে আছে 31 পাওয়ার প্লেতে সর্বোচ্চ এখনো পর্যন্ত একটি বল রয়েছে। তবে জন্টি হয়তো বলতে চাইছেন যে একদিকে নয় দুদিকে কিন্তু অন্তত স্ট্রোক খেলতে হবে, প্রথমে বোলারদের মনোবলটাকে ভাঙতে হবে। नहीं डालने का रे बाबा, इनके सीधे पैर पे डालने का प्रयास था, विकेटों पे कोशिश की जा रही थी, मगर फुल टॉस गिर गई, इसको जड़ दिया 4 रन। इस 4 रन के साथ स्कोर बढ़ता हुआ 29। एक ड्रीम शुरुआत आप कह सकते हैं रवीदा। जैसे पहले ओवर में विकेट गिरा सुमन गोप का, बड़े बल्लेबाज थे, उनके बाद कप्तान साहब आए। कप्तान साहब आने के बाद इन्होंने कहा कि ना मुझे एक अलग तरीके से क्रिकेट खेलनी है और अगर इस मैच को जीतना है तो फिर अटैकिंग मूड में ही खेलना पड़ेगा, और इसने खेल के दिखाया है। ऐसी शुरुआत चाहिए थी अगर आप बड़े स्कोर को आप चेज करते हैं। सबसे इंपॉर्टेंट होता है जो पहली नींव होती है वो हो पावर प्ले, और पावर प्ले में अगर आपने अच्छा शुरुआत कर दिया तो फिर जो आने वाले ओवर्स होंगे वहाँ गेंदबाजों का थोड़ा सा मनोबल टूटेगा, वो सोचेंगे कि वो अटैकिंग मूड में है, कैसे गेंदबाजी होगी। अब फील्ड रिस्ट्रिक्शन जैसे खुल जाएगी ना, अब सिंगल डबल्स आपको देखेंगे इस मैदान पे। শুরুতে যদি আমরা দেখি ম্যান্ডেটরি পাওয়ার প্লেতে 29 রান 14.5, প্রথম থেকে যেভাবে আক্রমণ একদিকে নয় দুদিকে এলো, এবং জন্টি এবং সৌগত মান্না আর দুজনেই স্ট্রোকের একেবারে ফুলঝড়ি গুলমোহর গ্রাউন্ডে কিন্তু আজকে ঘটালেন। 89 রানের লক্ষ্যমাত্রা এখনো অনেকটা সময় বাকি, অনেকটা পথ যেতে হবে। इसी चीज की मैं बात कर रहा था, जैसे पावर प्ले खत्म हुआ है ना, अब आपको सिंगल डबल ही देखने मिलेंगे, मगर एक बैट्समैन जैसा है जो पिटाई कर सकते हैं, एक एंकर का रोल अदा करेंगे, मगर ये दोनों में से कौन एंकर बनेंगे और कौन पिटाई के लिए जाएंगे ये भी सवाल रहेगा। और पावले साहब चाह रहे कि एक विकेट, इसलिए विकेट टेकिंग ऑप्शंस इसके पास मौजूद हैं, वो है ठाकुर साहब। तो ठाकुर साहब को सामने लाया गया है। दोनों एक्सपीरियंस खिलाड़ी आमने सामने अभी होंगे सामने। जैसे स्वागत हो मन्ना, पिछले ओवर में 2 गेंदों पे 2 बाउंड्री उनके बल्ले से आ चुकी है, थोड़ा कॉन्फिडेंस उसे भी आएगा। 35 বল থেকে 59 রানের দরকার। আর এদিকে একটু ফিল্ডিংয়ের রদবদল চাইছেন, কিভাবে ফিল্ড প্লেসমেন্ট করা হয়েছে, একটি ফ্লাই স্লেপ গালি, আর এদিকে ওয়াইডের সংকেত, অফ স্টাম্পের অনেক বাইরে। আর সৌগত মান্না দেখলেন যে অনেকটা বাইরে রয়েছে, নিজেকে সংযত রাখলেন, জানেন অযথা কোনো ঝুঁকি নেই, কারণ এখান থেকে একটি রান আসবে। ফিল্ডিংয়ের অবস্থানের কথা বলছিলাম। हेलो, थैंक यू कॉम्बॉक्स। चलते अगले मैच की तरफ टॉस के लिए, एक तरफ डीजे 11 एक तरफ एडीएस हावड़ा। दोनों कैप्टन प्लीज आ जाइए टॉस के लिए, और मैं रिक्वेस्ट करूंगा मिस्टर टिल्लू शर्मा प्लीज आप आइए हमारे साथ कॉइन स्पिन के लिए। प्लीज वेलकम मिस्टर टिल्लू शर्मा टॉस के लिए। मैं गुजारिश करूंगा टिल्लू शर्मा। मैच नंबर 3, एक तरफ डीजे 11 कैप्टन करण अम्बाला, एक तरफ दानी कैप्टन ऑफ एडीएस हावड़ा। दोनों टीम तैयार इस मैच के लिए। एक तरफ उम्मीदें अभी भी बरकरार, एक तरफ खोने के लिए कुछ बचा नहीं, बस चाहेंगे यहां से जीते। हेलो, सो वी आर हियर फॉर टॉस। नेक्स्ट मैच डीजे 11 कैप्टन करण अम्बाला और एक तरफ दानी कैप्टन ऑफ एडीएस हावड़ा। सिक्का उछलने के लिए मौजूद है टिल्लू शर्मा, स्पिन द कॉइन। जेवीए कॉल।
एडीएस हावड़ा एंड इट्स जेबीए। दानी टॉस जीते हैं, फैसला क्या होगा आपका? फील्डिंग फर्स्ट। उम्मीद अभी भी आपके लिए, कैसा लग रहा है, क्या लगता है यहाँ से कमबैक किया जा सकता है? हाँ कल अच्छा खेले, कमबैक करेंगे। टीम में कोई चेंजेस? नहीं, सेम टीम। थैंक यू, ऑल द बेस्ट फॉर द मैच। थैंक यू। थैंक यू सो मच करण। अभी तक सफर अच्छा रहा नहीं, क्या उम्मीद लगता है इस मैच को जीतकर सफर समाप्त अच्छा से कर सकते हैं? जी ज़रूर, ये मैच भी हम लोग जीतने की पूरी कोशिश करेंगे और अपने सफ़र को जैसे आपने बोला समाप्त अच्छा करेंगे। क्या लगता है ओपोनेंट टीम के लिए भी एक मुश्किल सफर रहा, रिजल्ट अच्छा रहा नहीं, क्या लगता है ओपोनेंट टीम में टक्कर होगा मैच? जी बिल्कुल, यहाँ पर 6 की 6 टीम एकदम स्ट्रांग है, तो अच्छा ही मैच देखने को मिलेगा। बेस्ट ऑफ लक फॉर द मैच। थैंक यू सो मच। थैंक यू सो मच। दिस इज टॉस रिपोर्ट। टॉस जीता एडीएस हावड़ा और पहले बॉलिंग करने का फैसला किया, अर्थात पहले बैटिंग करेंगे डीजे 11। एडीएस हावड़ा वन द टॉस, डिसाइड टू फील्ड फर्स्ट, दैट मींस डीजे 11 हैव टू बैट फर्स्ट। चलते हैं कमेंट्री बॉक्स की तरफ। ओवर टू कॉम बॉक्स। बहुत बहुत धन्यवाद, थैंक यू। चलिए, कप्तान कप्तानी पारी मैदान पे खेल रहा और मैदान में बस एक ही आवाज गूंज रहा है, वो छक्के की आवाज आ रही है। ऐसा प्रतीत हो रहा बॉल बॉय और बल्लेबाजी खेल रहे हैं तभी से। 6 सिटिंग मशीन मैदान पे आ चुके हैं और शुरुआती दौर से ही पिटाई वो कर रहे हैं। जॉन्टी सरकार अच्छी तरीके से जानते हैं कि किस तरीके से इनिंग्स को बिल्ड करना है। एक अच्छी शुरुआत तो मिल चुकी है, मगर अब शुरुआत से नहीं, वो कहावत है ना कि आगाज से नहीं है पंजाब से जाने जाते हैं। बंगाल का ये खूबसूरत सा मैदान और इस खूबसूरत से मैदान पे खूबसूरत सा इनिंग्स खेलता हुआ ये बल्लेबाज अलग पारी खेल रहे हैं आज, ये अलग सा लय में दिखे हैं। वो बल्ले मतलब बैटिंग हो रही है मैदान पे, ऐसा लग रहा है क्रिकेट नहीं, मैदान पे फुटबॉल, वो गेंदबाज जो फुटबॉल फेंक रहा है और फुटबॉल दिखाई दे रहा है इसे, हर बॉल को भेज रहे बाहर और जल्दी खत्म करना चाह रहे, रन रेट का मसला है उसको भी देख रहे हैं। रबिदा একদম তাই। একটু আগে বলছিল যে গোলমোহর গ্রাউন্ডের কথা, যতটাই সুন্দর আজকে ততটাই দুই ব্যাটার যেভাবে কেতাবি শটগুলো খেলছে। আর সাথে সাথে স্লাকশরেফ আর 50 পূর্ণ হলো দলের, 55তে পৌঁছে গেল একটি উইকেট হারিয়ে। नो फ्लाइंग जोन कर दिए इस ग्राउंड को, क्योंकि हर बॉल को बाहर ही भेज रहे हैं। ये कैसे खेल रहे हैं, कैसे कर रहे हैं कुछ नहीं मालूम, मगर छक्के चाहिए, छक्के भेज रहे हैं ये। 8 বল থেকে 34টি রান করে ফেলেছেন এখনো পর্যন্ত এবং জন্টি সৌগত মানার এই জুটি একেবারে 22 গজকে মাতিয়ে দিচ্ছে। জানেন শুরুর দিকে যেভাবে আমরা দেখলাম পাওয়ার প্লেতে যেভাবে বোলারদের উপর একটা চাপ তৈরি করলো আর সেখান থেকে বোলাররা অনেকটা কিন্তু চাপে চলে গেল। এখনো 3 ওভারে খেলা হয়েছে, আমার তো মনে হয় এই প্রথমবার দেখলাম 3 ওভারে 55 রান। এর আগেও আমরা দেখেছি 3 ওভারে 45 হতে, তবে এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত ফার্স্ট 3 ওভারে 55 এটাই সর্বোচ্চ। बिल्कुल सही कहा आपने रबिदा, आपने एक अच्छी शुरुआत हुई नहीं थी, मगर उसके बाद अच्छी शुरुआत हो ना हो, जब कप्तान साहब आएंगे कप्तानी पारी खेलेंगे और अच्छी शुरुआत कर सकते थे वो, और उन्होंने किया। वो ठाकुर साहब के पीछे ही बढ़ गए थे, ठाकुर साहब से हाथ मांगा, ठाकुर साहब ने पूरा गेंद ही डाल दी, पूरे तरीके से परेशान थे। वो देर आए थे, दुरुस्त आए थे। इन्होंने कहा कि आपने काम किया, मैं काम तमाम करने आया हूं। बीच मैदान पे 2 शेरों की लड़ाई है, 2 शेर चाह रहे कि छक्के ज्यादा कौन मारेगा। अब जांटी साहब ने कहा कि मैंने तो मार दिया, मैंने अपना काम कर दिया, अब अपना काम करके दिखाओ। 61 पे पहुंच चुके हैं, वो 90 का टारगेट, 90 से कम गए, 89 का टारगेट है। इसने कहा कि जल्दी खत्म करना है, होटल जाना है, फिर से दूसरे मैच के लिए तैयार होना है, क्योंकि सारे मैचेस तो जीतने ही पड़ेंगे अगर आपको आगे जाने हैं तो। সৌগত মানা 10 বল থেকে 25 রান করে ফেলেছেন, একটু আগে রিভার্স। যত অস্ত্র ছিল বিজয় ফাউলের সব অস্ত্র কাজকে ভোঁতা করে দিচ্ছে দুই ব্যাটার। আসলে এখনো পর্যন্ত 61 সমীকরণ অনেক সহজ হয়ে গেছে। এখনো উইকেটে দেখা অন্তত বিজয় পাউলের বোলিংয়ের দখলে আসেনি। আর 3.2 ওভার 61 এক উইকেটের বিনিময়। 61 बन चुके हैं, एक ही विकेट आप गंवाए हैं। अभी जो आने वाले बैटर्स हैं उनके लिए आसान हो जाएगा, ज्यादा रन अब यहाँ से चाहिए नहीं। जिस तरीके की शुरुआत हुई थी उसके बाद एक अलग सा फ्लाइंग जोन पकड़ के रखा और पिटाई करते गए, रुके नहीं है। পার্টনারশিপটা দেখো, প্রথম উইকেট 5 রানে পড়েছিল, সেখান থেকে
56 রানের পার্টনারশিপ সৌগত এবং জন্টির মধ্যে। এই পার্টনারশিপটা সত্যি খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রথম যদি পার্টনারশিপের কথা বলি, নিশ্চয়ই তোমার স্মরণে আছে যে পার্টনারশিপটা আমরা দেখেছিলাম ফারদিন কাজী এবং অভিজিৎ বেরার মধ্যে, সেটা কিন্তু টপ ছিল। আর ফার্স্ট উইকেটে, তবে দ্বিতীয় উইকেটে এই জুটিটা কিন্তু সর্বোচ্চ। वो भी चेज करते हुए आया था और ये भी चेज करते हुए आ रहा। किसी ने सोचा नहीं था कि इस तरीके से इनिंग्स और इस तरीके से पिटाई हो जाएगी, मगर हर किसी के जो सोच से आगे निकल जाए वो जॉन्टी है और वो स्वागत मन्ना है। हम सब ने सोचा कि मैच वो हार या जीत का फासला अलग चीज़ है, मगर एक फाइट देखने मिलेगा। यहाँ तो नहीं रे बाबा, यहाँ पिटाई ही कर रहे हैं और चाह रहे कि जल्दी जीत के वो जो रन रेट का मसला है, वो रन रेट भी आपके सामने आएगा। डीएफयूसी एडीएस के बीच आपको लड़ाई देखने मिलेगी। इन दोनों में से कोई एक टीम आगे जा सकती है, ऐसा भी पॉइंट टेबल बता रहा है। मगर आने वाले जो मैचेस होंगे वहाँ पे भी आपको लड़ाई देखने मिलेगी कि वो सारी टीम कैसे जीतेगी, क्या सारे मैचेस जीतेंगे, क्या हारेंगे। और काफ़ी गोलमाल है रे बाबा। अभी जो पॉइंट टेबल है ना, उनमें एक साफ है कि डीजे 11 आगे नहीं जा रही है, कन्फर्म है। मगर जो आने वाले अभी भी 5 टीम है, वो सारी की सारी टीम बरकरार है और ये खासियत है इस टूर्नामेंट की। সমীকরণ একেবারে সহজ হয়ে গেছে। 28 বল থেকে 28 রান করতে হবে। এখনো 3.3 ওভার 61 রান, 28 বলে 28 রানের দরকার। চিন্তার ভাঁজ কপালে ডিএফইসি নর্থ বেঙ্গল, তারা যেভাবে এগিয়ে যাচ্ছে। তবে শর্ট ফরমার ক্রিকেটে অন্তত রং বদলাতে বেশি সময় লাগে না, একটা ওভার আধ ওভার ম্যাচের রং বদলে যায়। তবু কিছুটা হলেও অনেকটা পাল্লা ভারী ডিএফ নর্থ বেঙ্গলের দিকে। विजय पाउल है स्ट्राइक पे। मन्ना साहब, मन्ना साहब, प्रयास कुछ और था, इनसाइड आउट खेलने का। पीछे फील्डर, नीचे फील्डर, जाना पड़ेगा वापस। कोई जरूरी थी नहीं है, मतलब अब देखिए शुरुआत अच्छी हुई थी। यहाँ से सिंगल भी अगर आप खेलते तो फिर शायद रन बॉल खेल के आप जा सकते थे आगे। একেবারে তাই, কোনো দরকার ছিল না বড় শটে যাওয়ার। এখান থেকে বলে বলে যখন রান 28 বল থেকে 28 রান, সেই জায়গায় কোথাও একটু বড় শটে গেলেন এবং খুব তাড়াতাড়ি জয় পাওয়ার একটা চেষ্টা করলেন। 12 বল থেকে 25 রান করে আউট হলেন সৌগত মান্না। জন্টি এখনো পর্যন্ত 34টি রান করে ফেলেছেন 8 বল থেকে। 450 স্ট্রাইক রেট। নিঃসন্দেহে জন্টি দেখো আসার পরে যেভাবে অ্যাটাকটা করলেন, দেখো ফার্স্ট ওভারে শেষ দুটি বলে ওভার বাউন্ডারি বাউন্ডারি, আর সেখান থেকে খেলার অনেকটা মোড় ঘুরে গেল। चलिए बल्लेबाजी के लिए आए विकी सिन्हा। अब क्या यहाँ से मैच को बदल सकते हैं? अगर अब लगातार अंतराल में विकेट लेते जाएंगे तो मैच बदल सकते हैं। कप्तान साहब खुद ही आ गए थे। विजय पावले का ये दूसरा ओवर है। विश्वजीत ठाकुर का ऑलरेडी 2 ओवर कंप्लीट हो चुका है। 2 टॉप क्लास गेंदबाज या फिर आप कह सकते हैं आइकॉन प्लेयर वो गेंदबाजी कर रहे हैं, तो उनका अपना कोटा खत्म हो जाएगा यहाँ पे। বিশ্বজিৎ ঠাকুরের একটি উইকেট, বিজয় পাউলের একটি উইকেট। তবে সাকলিন আক্তারের প্রশংসা করতে হবে, যেমন আজকে ব্যাটিং করলেন, ক্যাচ নেওয়ার ক্ষেত্রেও তার ক্যাচ সত্যি অসাধারণ। ক্রাইসিস ম্যান বলা হয় সাকলিন আক্তারকে। বাংলার তরুণরা যেভাবে উঠে আসছে, আগামী দিনে অন্তত ক্রিকেটটা একটা নতুন জায়গায় পৌঁছে দেবে এই তরুণ প্রজন্ম যারা। ये जरूरी था। देखिए विकेशन आए हैं और अपने लय में ये भी दिखे सेट होके आए हैं। ये अच्छी तरीके से जानते हैं कि जब आपको स्टार्ट मिल चुका है, विकेट गिरा फासला नहीं है, स्टार्ट जब मिल चुका है आपको शायद बीच मैदान पे भेजाएगी और ये कह के कि आप अपना जाएं, अपना नेचुरल गेम खेलें, अटैकिंग मूड में आप देखें। वही चीज़ वाकई कर दी है अभी तक, अच्छा काम। 3.4 ওভার 65 রান, শেষ উইকেট সৌগত মান্নার। আরো একটি বল হলো, 25 বল থেকে করতে হবে জয়ের জন্য 24টি রান। তবে খুব একটা চাপ নেই, কারণ হাতে এখনো 8টি উইকেট রয়েছে। জন্টি অসাধারণ ব্যাট করছে, দলের একজন নেতৃত্ব যেভাবে দিচ্ছেন, দলের পক্ষে যেভাবে আজকে ক্যাপ্টেনশিপ করছেন। শেষ বল, পাওয়ার আসেনি, সাগর আলী দৌড়, তবে এদিকে দুই ব্যাটসম্যান মধ্যেও কিন্তু দৌড়। আর শেষ বল থেকে একটি রান এলো 4 ওভারে 66। আমরা যদি দেখি 4 ওভারে অনেকটা কিন্তু পিছিয়ে ছিল হুগলি টাইটেন্স, মাত্র 36 রান। তো সেখান থেকে কোথাও না কোথাও রাজা অনেকটা এগিয়ে
66টি রান চলে এসেছে এখনো পর্যন্ত। काफी आगे है ऑपोजिशन टीम से, 4 ओवर में 66 रन, 2 ही विकेट गंवाए हैं। अब कोशिश करेंगे यहाँ पे, विकी सिन्हा जो आए हैं उनका रोल पहला बॉल से देखा था कि वो पिटाई के लिए ही जाएंगे, वो अटैकिंग करने के लिए आए हैं, एक अच्छा कैमियो खेलना चाह रहे हैं यहाँ पर। দলের শুরুটা যদি ভালো হয় পরের দিকে ব্যাটসম্যানরা আরও আত্মপ্রত্যয় নিয়ে ব্যাট করতে পারে। দেখো ভিকি সিনহা আসার পরেও বড় শটে গেলেন। আসলে শুরুটা জন্টি এসেই যে চাপটা তৈরি করেছেন, সেই চাপ থেকে যদিও উইকেট এসছে, সেই চাপটা এখনো তৈরি হয়নি। এখনো অর্ধেক ওভারে খেলা বাকি। ये लड़ाई भी काफी अच्छी आपको देखने मिलेगी, और गुरु वर्सेस शिष्य की लड़ाई है ये। प्रीतम मंजीत जॉन्टी के सामने कैसे गेंदबाजी करेंगे, क्योंकि जॉन्टी के साथ कई सालों से क्रिकेट खेलते नजर आ रहे हैं, उनके सामने वो सीखे हैं, उनको वो जानते हैं, उनको अच्छी तरीके से पहचानते हैं। नेट में कई बार गेंदबाजी की है, मगर अब सामने गेंदबाजी करेंगे, वो कैसा माहौल होगा। वाइड के साथ शुरुआत है प्रीतम मंजीत, एक उभरता हुआ सितारा। पिछले 2-3 मैचों में जिस तरीके से इन्होंने गेंदबाजी की है, पहला मैच में ही गेंदबाजी के दौरान छा गए थे। প্রীতম মার্জিতের কথা বলতে হয়, প্রথম ম্যাচে 4টি, দ্বিতীয় ম্যাচে 2টি এবং তৃতীয় ম্যাচে 1টি, এখনো পর্যন্ত 7টি উইকেট পাওয়া হয়ে গেছে। সাকলিন আক্তার যেভাবে আজকের ব্যাটিং করেছেন, ফিল্ডিং করছেন, সব মিলিয়ে দেখো হকি থেকে কাবাডি, কাবাডি থেকে ফুটবল, ফুটবল থেকে ক্রিকেট, যেভাবে তরুণরা উঠে আসছে, তরুণদের জয় জয়কার। আজকে তরুণরা যেভাবে উঠে আসছে এই টুর্নামেন্টে, অবশ্যই কুর্নিশ জানাতে হবে ওয়েস্ট বেঙ্গল টেনিস ক্রিকেট লিগকে, স্যালুট জানাতে হবে, কুর্নিশ জানাতে হবে জেবি ব্রাদার্সকে। এবার ফুল টস, অনেকটা খারাপ বল, আগে থেকে জায়গা করে নিয়েছিলেন এবং অফে থেকে সরে গিয়ে একেবারে পাওয়ারফুল শট, যেখান থেকে 6টি রান। सबसे कम गेंदों पे अर्धशतक लगाने का रिकॉर्ड शायद ये बना देंगे, जैसे पिटाई ये कर रहे हैं और गुरु के सामने गेंदबाजी शायद थोड़ा सा अलग करने का प्रयास कर रहे थे। 74 पे पहुंच चुके हैं, 89 का टारगेट है, ये 5 ओवर ही प्रगति पर है। দর্শকরা অনেকটা বুঝে ফেলেছেন এই ম্যাচের ভবিতব্য, এই ম্যাচের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে। 74টি রান, चले सिंगल के तेज गति से भागे, दूसरा चाहेंगे, क्या दूसरा मिल पाएगा? बिल्कुल नहीं, अच्छा क्षेत्र एक्शन वहां पर। তবে নিশ্চয়ই পরের ম্যাচও আবারও আমরা দেখব, অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ নামবালা জগৎ সরকারকে, আর ঠিক ততটাই আমরা দেখব পিকু পালকে। পিকু পালের ব্যাটিং এখনো দর্শকরা ভুলতে পারেনি, মনের মণিকোঠায় রয়ে গেছে 2টি হাফ সেঞ্চুরি, 2টি হাফ সেঞ্চুরি এখন পর্যন্ত পিকু পালের অন্তত দখলে। थोड़ा सा लेट कट खेलने का प्रयास, पीछे फील्डर, एक और कैच सकलेन के हाथों में गई है। प्रीतम मंजीत विकेटलेस जाते नहीं है ये। উইকেটের পতন হলো, তবে এই উচ্ছ্বাসটা কোথাও যেন হারিয়ে গেছে। যেভাবে আমরা দেখি উইকেট পড়ার পরে খেলোয়াড়দের প্রত্যেকে একজোট হওয়া, প্রত্যেকের আরও বেশি করে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, কিন্তু সেই উচ্ছ্বাসটা কোথাও হারিয়ে গেছে। জানেন এখান থেকে কামব্যাক করা অনেকটা মুশকিল। 3টি উইকেটে পতন হয়েছে, 75টি রান চলে এসেছে এখনো পর্যন্ত, ওভার হয়েছে 4.4 ওভার। আর সৌরভ জানা, বিট্টু, মিনি ইন্ডিয়ার এই খেলোয়াড়টার মধ্যেও কিন্তু বেশ আগ্রাসী মনোভাব, বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, প্রত্যেকটি ডিপার্টমেন্টে যেভাবে দিনের পর দিন তার উন্নতি হচ্ছে, দিনে দিনে ক্ষণে ক্ষণে যেভাবে নিজের পারফর্মটা তুলে ধরছে বাংলার ভিন্ন ভিন্ন প্রান্তে, বিশেষ করে এই ছেলেটি কিন্তু আগামী দিনে যাকেও আমরা দেখব বড় প্রেক্ষাপটে। আর এখান থেকে মাত্র যদি আমরা দেখি জয় একেবারে খুব কাছাকাছি। अच्छी गेंदबाजी बिल्कुल ब्लॉक होल पे डाली है प्रीतम मंजीत, जिस चीज के लिए जाने जाते हैं वो चीज वो करके दिखा रहे हैं।
वेरिएशंस काफ़ी इसके पास ज़्यादा है। अगर देखें कुछ पिछले कुछ सालों में ये सामने आया है और जिस तरीके से इन्होंने अपने आप को एस्टेब्लिश किया पूरे टेनिस क्रिकेट जगत में, तो काबिल तारीफ है। 8টি উইকেট পাওয়া হয়ে গেল এই টুর্নামেন্টে। আর এক্ষেত্রে এগিয়ে এসে স্টেপ আউট করার চেষ্টা ছিল। ওভার শেষ দেখতে দেখতে গুলমোহর গ্রাউন্ডে ওয়েস্ট বেঙ্গল টেনিস ক্রিকেট লিগের ডে 3-র দ্বিতীয় ম্যাচের শুরু হওয়ার প্রাক মুহূর্তে, কারণ প্রত্যেকে দ্বিতীয় ম্যাচের জন্য ওয়েট করছে। আবারও আমরা দেখব বড় লড়াই দ্বিতীয় ম্যাচে। डीजे 11 वर्सेस एडीएस हावड़ा के बीच वो जंग आपको देखने मिलेगी। करण अंबाला, विक्रम प्रसाद, विजय सरकार, विकी भोएर, जगत सरकार, रोहित सिंह, काफ़ी सारे खिलाड़ी आपको देखने मिलेंगे। प्रकार प्रसाद, दीप पॉल, और अगर वहीं ऑपोजिशन टीम की बात करें নিশ্চিতভাবে জাওড়া দলেও আমরা দেখব দানিকে। তবে অঙ্কুর সিং নিয়ে অনেক প্রশ্ন তুলেছিলেন, অঙ্কুর সিং কেন আসেনি। শারীরিক অসুস্থতার জন্য অঙ্কুর সিংয়ের জায়গায় দানিকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে। আর আমরা দেখব ধোনিকেও তনুময় মণ্ডল, বাপি যাদব, ঋতঙ্কর, সুমিত কর্মকার, রাহুল রায়, দিবাকর, সব মিলিয়ে মুন্না শেখ, সব মিলিয়ে দুটি দলেও কিন্তু যথেষ্ট শক্তিশালী বোলিং এবং ব্যাটিং ইউনিট দিকে যদি আমরা নজর রাখি। दो भरतवा सितारा आमने सामने, बिट्टू जाना वर्सेस सकलेन। ये बैटल अच्छा देखेगा आपको। रन ज़्यादा चाहिए नहीं मगर आप फाइट करके मैच जीत सकते हैं, ऐसा कई बार हुआ है क्रिकेट में। और क्रिकेट में कभी भी कोई चीज़ इम्पॉसिबल नहीं होता है, हर एक चीज़ पॉसिबल ही होती है, हर एक चीज़ पॉसिबल होती है। और ये देखिए पॉसिबल होता हुआ, इस बॉल में 10 बार आप भेज सकते थे बाहर, मगर जब दिन खराब हो या फिर वो इम्पॉसिबल पॉसिबल बन जाए तो फिर हो सकता है ऐसा। अंपायर शायद चेक करना चाहेंगे वो हाइट का मसला। अगर आपके पास टेक्नोलॉजी tenniscricket.in जैसा हो तो फिर आप चेक क्यों नहीं करेंगे। tenniscricket.in टेनिस क्रिकेट के जगत में सबसे बड़ा यूट्यूब चैनल आपके सामने, हर एक चीज़ को बारीकियों से दिखाते हैं, हर एक चीज़ को हर एक एंगल से आपको सामने दिखते हैं। हैट्स ऑफ कैमरामैन, जिस तरीके से कैमरा पर्सन ने काम किया है वो काबिल तारीफ़ है। और इतना खूबसूरत सा ग्राउंड्स जो आपको सज धज के दिख रहा ना, तो फिर उसके लिए दाद देनी पड़ेगी अल्टीमेट इवेंट मेकर पल्लवी नायर एंड अक्षली मैम को। जिस तरीके से हर एक चीज़ को उन्होंने बारीकियों से सुसज्जित किया है। ये देखिए स्क्रीन पे आप देखिए रबीदा, हाइट है या नहीं। अंपायर ने कहा कि नहीं ठीक ठाक है, आपको जाना पड़ेगा बाहर। और विकेट का पतन होता हुआ 76 लॉस ऑफ 4 विकेट। একটু আগে প্রশংসা করছিল যে আজকে টেনিসকে .in-এর এত সুন্দর সম্প্রচার। তবে আজকে সম্প্রচারের পেছনে যে সমস্ত ক্যামেরাম্যানেরা রয়েছে, যে সমস্ত ক্যামেরাম্যান আজকে এত সুন্দর একটা ফুটেজ পৌঁছে দিচ্ছে দেশ বিদেশের প্রত্যেকটি ক্রিকেট অনুরাগীদের অ্যান্ড্রয়েড ফোনে, তাদের কথা বলতে হবে। তাদের নিষ্ঠা, তাদের অধ্যবসায়, প্রতিটা সময়ে মাঠের বাইরের সমস্ত ফুটেজ যেভাবে নিখুঁতভাবে আজকে তুলে ধরছেন কুর্নিশ জানাতে হবে। এডিটরে যারা রয়েছেন তারাও অত্যন্ত প্রাণ দিয়ে কিন্তু কাজ করে যাচ্ছেন। হ্যাঁ, তবে আর যেখানে ডিআরএস রয়েছে নিশ্চিত সেখানে ডিআরএস তো নিতেই হবে। আমরা দেখলাম যেখানে ফিরতে হলো চানা বিট্টোকে 76 উইকেটে 5.1 ওভারে। এখনো 13টি রান করতে হবে, 17 বল থেকে 13 রান। তো আমার কি আবার ম্যাচ জমতে শুরু করেছে। এখানে বোলারদের অলৌকিক কোনো ঘটনা ঘটাতে হবে, অলৌকিক ঘটনা ঘটাতে পারলেই আবার ম্যাচে কামব্যাক করতে পারবে। चलिए सकलेन अख्तर, जिस कार्य के लिए लाया गया था क्राइसिस मैन को, वो क्राइसिस मैन ने काम कर दिया है। सिंगल ये सही चीज़ है क्योंकि स्ट्राइक पे चौंटी आएंगे जो बल्ले से वो रन तो बना रहे हैं मगर आग उगाल रहे हैं। मतलब ऐसा लग रहा है कि रनों की बरसात जो होती है ना, वो बरसात दिख चुकी है उनके बल्ले से। 11 गेंदों पे 41 रन, एक ताबड़तोड़ अंदाज में दिखी है आज कप्तान से कप्तानी वाली पारी। ক্রাইসিসম্যান কেন বলা হয়, ভালো ক্যাচ নিয়েছে, ভালো ব্যাটিং করেছে, আর এসেই যখন উইকেটের দরকার ম্যাচে ফেরার যে শেষ
সময়টা রয়েছে সেই সময় উইকেট এনে দিয়েছেন সাকলিন আক্তার। ডিপ কভার, সেখান থেকে ফেরত আসার আগেই হাঁটি হাঁটি পা পা করে একটি রান হয়ে গেল। এখান থেকে দল পৌঁছে গেল ৭৮, আর মাত্র ১১টি রানের দরকার। मात्र 11 चाहिए अभी। 11 रन, 11 रन दूर है। अच्छी चीज है कि कप्तान भी अभी तक मैदान में मौजूद है। कप्तान मैदान में मौजूद है, मगर सामने जो खिलाड़ी खड़ा है ना, इसे कहा जाता है कि कभी भी ये कुछ भी कर सकते हैं। इनके दिमाग में क्या चल रहा है इसको पढ़ना थोड़ा सा मुश्किल होता है। इसे आप कहोगे कि आप बस रुक के खेलो, ये कहते हैं मुझे नहीं रुक के नहीं खेलने का है। इसे कहोगे पिटाई करो, नहीं मुझे पिटाई नहीं करनी है। ये अपने मन का मालिक है। संटू खालसा मन मर्जी से खेलते हैं और बिल्कुल खिलवाड़ी करते हैं गेंदबाज के साथ जब भी पिटाई करने लगते हैं। अच्छी गेंदों पे पिटाई ये करना जानते हैं। इसको भी भेजना चाहते थे बाहर, ज्यादा रन चाहिए नहीं, 84 हो चुका है। সমীকরণ আরও সহজ হয়ে গেল। তবে শান্টু কালসার কথা বলতে হয়, এই ছেলেটিও আমরা দেখেছি বিগত কয়েক বছর ধরে যেভাবে ক্রিকেটটা অন্তত উপহার দিচ্ছে। ভারতের বৃহত্তম নদী বন্দর থেকে আসাই খেলোয়াড়, আর নিশ্চয়ই আফসোস থাকবে কারণ একটু আগে সফল হয়েছিলেন রিভার্সে। তবে যে বলটা পেয়েছিলেন এখান থেকে হয়তো বড় শট আসতে পারতো, তবে কোথাও যেন একটু বেশি ঝুঁকি নিয়ে ফেললেন। তো দরকারই ছিল না, কি বলবে রাজা। প্রথম রানটা করে হয়তো সন্তুষ্ট থাকতে হতো, দ্বিতীয় রান নিতে গিয়ে কোথাও যেন একটু বিপদ ডেকে এলেন। बिल्कुल जरूरत नहीं थी शायद, कुछ अलग रणनीति हो या फिर स्ट्राइक में कप्तान को लाना चाह रहे हो तो, but थोड़ा सा पीछे रह गए। आप आसानी के साथ फिनिश कर सकते थे। जो विकेट का मसला अब है नहीं, विकेट का मसला अब जान रहे कि जीत ही जाएंगे यहाँ से, मगर जीत ही जाएंगे और जीत जाने में काफ़ी फ़र्क होता है। अभी भी रन चाहिए यहाँ से, देखिए 4 रन तो चाहिए ही। इसके बाद 12 गेंद बची हुई है, 5 विकेट आप गवा चुके हैं। बल्लेबाजी के लिए नए बल्लेबाज का आगमन, राजा नाथ। হাতে যদি বেশি উইকেট থাকে তাহলে অন্তত পরের ম্যাচে আরও আত্মবিশ্বাসটা অনেকটা এগিয়ে দেয়। আর যেখানে 5টি উইকেটে পতন হয়েছে 85, জয়ের জন্য 4টি রানের দরকার, আরও 2 ওভার, তো 12 বল থেকে 4 রানের দরকার। রাজা নাথ, জন্টি, তবে জন্টির আজকে স্মরণীয় ইনিংস। দেখো শুরুতে যেভাবে আজকে আক্রমণ করলেন, 12 বল 4 রান, জয় একেবারে খুব কাছাকাছি। चलिए कितनी दूर गई है, पीछे फील्डर मौजूद है। पीछे फील्डर सेफ एंड कप्तान ने लिया कप्तान का विकेट। चाह रहे थे कि और बाउंड्री लगाकर या बाउंड्री लगाकर फिनिश करना, मगर एक और गेम में ट्विस्ट आता हुआ। 85 लॉस ऑफ 6 विकेट। যতই আমরা খেলার শেষের দিকে এগোচ্ছি ততই উইকেটের পতন হচ্ছে। অন্তত হুগলি টাইটান্স তারা অন্তত শেষের দিকে একটা লড়াই দেওয়ার চেষ্টা করছে। মাঠে আমরা দেখছি খুবই স্টাইলিস্ট খেলোয়াড় সনু সিং। গোটা টুর্নামেন্টে বোলিংয়ের যেভাবে দাপটটা দেখিয়েছে এবং ক্যাচ নেওয়ার ক্ষেত্রেও তার বেশ দাপটটা ছিল। খুবই স্টাইলিস্ট খেলোয়াড় সনু সিং। তবে জয় থেকে খুব একটা বেশি দূরে নেই, মাত্র 4টি রানের দরকার। आखिर 4 रन चाहिए। नए बल्लेबाज का आगमन,
हल्के हाथों से खेल दिया है, बस टहलाया थोड़ा सा, सिंगल लेके नॉन स्ट्राइक एंड पे जाएंगे राजानाथ को, फिर स्ट्राइक मिल जाएगा। अच्छी चीज, सारे बल्लेबाज को कह रहे हैं कि खेल लो यार, वो प्रैक्टिस सेशन चल रही है, आप कोशिश कर सकते हैं बल्लेबाजी के लिए, एक एक रन ही चाहिए। क्या एक और बैटर आउट होके जाएंगे बाहर, क्या नए नए बल्लेबाज का आगमन फिर से होगा? अच्छी गेंदबाजी कर गए हैं गेंदबाज। গতকালও আমরা দেখেছিলাম 3টি ম্যাচ জেতার পরে এমআরএ ঝাড়গ্রামকে হারতে হয়েছিল। एक और डॉट बॉल, बिल्कुल वही चीज हो रही है रविदा। देखिए कल जिस तरीके से झारखंड ने 3 मैच जीत के बाद हारा था, तो यही ये भी टीम चाह रही है कि 3 मैच के बाद हम भी एक हार जाए। अभी तक हारा तो नहीं, शायद ये लक चल रहा होगा इस टूर्नामेंट का कि 3 जीतेंगे उसके बाद एक शायद हार ही हो सके आपकी टीम के लिए। सेंसिबल क्रिकेट है ये। भाई साहब ये अपने खिलाड़ी को इंजर्ड कर गए, थ्रो लगाना चाह रहे थे गुड्डू साहब, अपने खिलाड़ी को मार के मर्जीत करे कि करके आ रहे यार। सागर अली अपने खुश मिजाज में, उससे फर्क है नहीं, जान रहे कि हम कर गए क्वालिफायर। अब क्या नए बल्लेबाज का आगमन होगा? जी नहीं, इसी के साथ जीत प्राप्त कर गई है ये टीम डीएफयूसी नॉर्थ बंगाल। अब जीवित है ये, वो जिंदा रहने की लड़ाई थी, जिंदा रहने का कार्य करना था। इस छक्के के साथ प्रमाण किया कि अभी भी पिक्चर बाकी है मेरे दोस्त। कौन सी टीम आगे जाएगी, कौन सी टीम बाहर, ये थोड़ा सा इंतजार करना पड़ेगा। चलिए अब दूसरे मैच की ओर चलेंगे। दूसरा मैच के लिए हम सब तैयार हो चुके हैं। एक तरफ होंगे डीजे 11, अपने शाख की लड़ाई लड़ने को तैयार होंगे, अपने शान की लड़ाई लड़ने को तैयार होंगे। जगत सरकार, करण अंबाला खिलाड़ियों की भरमार है। और वहीं ऑपोजिशन टीम की अगर बात करें, पीकू पॉल द मैन ऑन फायर, इन फॉर्म बैटर, उनके पास भी रहेगी काफी जिम्मेदारी।